হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমরা ভেক্টর এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। আজকের ক্লাসটা অনেক বেশি কনসেপচুয়াল। ওকে, আমরা আজকে জাস্ট দুইটা কনসেপ্ট দেখব। দুইটা কনসেপ্ট, ফর্মুলা খুবই সহজ যদি তুমি কনসেপ্টটা বুঝতে পারো। অ্যান্ড কনসেপ্টটা নতুন, যেটা ফিজিক্সে ছিল না। এই কনসেপ্টটা ফিজিক্সে ছিল না, তো একটু মনোযোগ দিতে হবে। ওকে, আমি একদম সহজ করেই বুঝাবো, কিন্তু একদম পুরোপুরি মনোযোগ দিতে হবে। ওকে, আর আগের ক্লাসগুলো সবাই করে আসছো না? আর আমি প্রত্যেকটা লেকচার ওয়াইজ তোমাদের হোমওয়ার্কও দিয়ে দিছি। তো হোমওয়ার্কগুলো তোমরা চাইলে, দেখো আমি আগেই বলছি, তুমি যদি আমার ক্লাস নোটের সবগুলো অঙ্ক করো তাহলে হোমওয়ার্ক আসলে করা লাগবে না। তুমি চ্যাপ্টারটা শেষ করে যে কোনো একটা বই ধরলে ওই বইয়ের সবগুলো অঙ্ক নিজে নিজেই সলভ করতে পারবা। এটা হচ্ছে একটা প্রসেস। দুইটা প্রসেসে তুমি অঙ্কগুলো করতে পারো। একটা প্রসেস হচ্ছে তুমি আমার ক্লাসগুলাই করো, বই দেখার দরকার নেই। সবগুলা ক্লাস যখন শেষ হবে তখন তুমি যে কোনো একটা বই একদম শুরুর থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্ক একবার একটা খাতায় করে ফেল। বাহ, ঠিক আছে। তাইলে ওই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্যারাই হবে না। এটা হচ্ছে একটা ওয়ে। ওকে, আরেকটা ওয়ে হচ্ছে প্রতি 2টা লেকচার পর পর আমি হোমওয়ার্ক দিব। লেকচার শেষে ওই হোমওয়ার্কগুলো করে ফেলবা, যার যেটা সুবিধা মনে হয়। দুটাই একই রকম, ঠিক আছে। ক্লাস নোট যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের মধ্যেই HW বলে একটা ফোল্ডার আছে, ওখানে খুঁজে পাবা। ওকে, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এই ভিডিওটার। ওকে, তো আমরা শুরু করতেছি আজকের ক্লাসটা। দেখো তো এটা পড়ে আসছে না গত ক্লাসে? সবাই একটু মনোযোগ দাও। দেখো এটা পড়ে আসছো না? তিনটা ভেক্টর এ বি সি তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে এই নির্ণায়কটার মান 0, তাই তো? বা আমরা বলতাম যে কোনো দুইটার ক্রস গুণনের সাথে তৃতীয়টার ডট গুণ 0। তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, যে কোনো দুইটার ক্রস গুণের সাথে তৃতীয়টার ডট গুণফল 0, তাহলেই ওই তিনটা ভেক্টর একই সমতলে থাকে। কিভাবে আসছে আমরা কিন্তু দেখে আসছি, ডট ক্রসের ইনটিউশন থেকে, ডট ক্রসের কনসেপ্ট থেকেও দেখে আসছি, আর সামান্তরিকের ক্ষেত্রফল মানে সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন থেকেও দেখে আসছি, তাই না? এখন এই জিনিসটা আমরা একটু অন্যভাবে খেয়াল করব। দেখব তিনটা ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত। একটু মনোযোগ দিবা। তিনটা ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত। ধরো তোমার কাছে তিনটা ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। এখন এই তিনটা ভেক্টর যদি একই সমতলে হয়, এই তিনটা ভেক্টর যদি একই সমতলে হয় তাহলে যে কোনো একটা ভেক্টরকে বাকি দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে লিখতে পারবা। আবারও বলতেছি, এই তিনটা ভেক্টর যদি একই সমতলে হয় তাহলে যে কোনো একটাকে ধরো সি ভেক্টর, এইটাকে তুমি বাকি দুইটার স্কেলার গুণিতক, মানে বাকি দুইটা ভেক্টরকে একটা ধ্রুবক বা স্কেলার দিয়ে গুণ করবা। ফর এক্সাম্পল, এ ভেক্টরটাকে আলফা দিয়ে গুণ করলাম, ঠিক আছে? এই আলফা হচ্ছে যে কোনো ধ্রুবক, তার মানে এটা কি এ ভেক্টরটার একটা স্কেলার গুণিতক, 2a 3a 5 এরকম যে কোনো কিছু হতে পারে, প্লাস বি ভেক্টরটার স্কেলার গুণিতক বিটা যে কোনো একটা ধ্রুবক ইনটু বি ভেক্টর। এটা বুঝছো? যদি তিনটা ভেক্টর একই সমতলে হয় তাহলে ওই তিনটার যে কোনো একটাকে বাকি দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। আমি সি কে বাকি দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করছি না, বলো তো? সি ভেক্টরটাকে, এটা হচ্ছে এ এর স্কেলার গুণিতক, এটা হচ্ছে বি এর স্কেলার গুণিতক। এখন উল্টা ভাবে তুমি চাইলে এ কে বি আর সি এর স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারবা, যখন এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। আলফা আর বিটার ভ্যালু কোনো একটা সংখ্যা হবে, আলফার ভ্যালু হয় 1,
বা 2, মানে যে কোনো বাস্তব সংখ্যা। বুঝতে পারলাম কনসেপ্টটা? বুঝতে পারলাম। এখন এটা কেন হলো সেটা আমরা দেখব। তোমরা তো সবাই সামান্তরিক সূত্র পড়ে আসছো, তাই না? ধরো একই সমতলের তিনটা ভেক্টর, ঠিক আছে? এই যে এই তিনটা একই সমতলে না, আমি এদেরকে নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সি ভেক্টর, তাই তো? এখন ভেক্টর যোগের সামান্তরিক সূত্র সবাই পড়ে আসছো, তাই তো? আচ্ছা, তো এই তিনটা ভেক্টর একই সমতলে। এখন আমি যেটা করব, এই তিনটা ভেক্টরের মান আর দিক ফিক্সড রেখে স্থানান্তর করে একটা বিন্দুতে নিয়ে আসবো। সবগুলা ভেক্টরের আদি বিন্দু একটা বিন্দুতে, পাদবিন্দু একটা বিন্দুতে নিয়ে আসবো। তো আমি বি ভেক্টরটাকে স্থানান্তর করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট বি ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসছি। আচ্ছা, এখন সি ভেক্টরটাকেও তুমি শিফট করে এখানে নিয়ে আসলে, সবগুলাকে একটা বিন্দুতে জাস্ট নিয়ে আসলাম, তো ঝামেলা হয়ে গেল। একটু দাঁড়াও, সবগুলা ভেক্টরকে স্থানান্তর করে জাস্ট একটা বিন্দুতে নিয়ে আসলাম। এটা কিন্তু করা যায়, এটা কিন্তু ভেক্টরের প্রপার্টি। এখন তুমি খেয়াল করো তো, সি ভেক্টরটা এ আর বি এর লব্ধি না, হওয়ারও কথা না, কিন্তু তুমি চাইলে এ আর বি ভেক্টরটাকে কিছু একটা দিয়ে গুণ করবে, একটা স্কেলার গুণিতক দিয়ে গুণ করতে পারো। খেয়াল করো তো, এ ভেক্টরটা যেই দিকে আছে আমি ওই দিক বরাবর একটু বাড়ায় দিলাম, এতটুকু বাড়ায় দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে এ ভেক্টরটা যেই দিকে আছে ওই দিকটা, ওকে? আবার ধরো বি ভেক্টর যেই দিকে আছে এই দিকটা, ওকে? এখন সি ভেক্টরটা কোনো একটা সামান্তরিকের কর্ণ তো হইতেই পারে, তাই না? ওই সামান্তরিকটা আমরা একটু আঁকার চেষ্টা করি। আমাদের সি ভেক্টরটা কোনো একটা সামান্তরিকের কর্ণ। কোন সামান্তরিকের কর্ণ? যেই সামান্তরিকের আনুভূমিক যেই বাহুটা সেটা দেখতে এরকম, তাই না? তাই তো? এবং উলম্ব যেই বাহুটা, মানে বাঁকানো যেই বাহুটা, সেটা দেখতে এরকম। এতটুকু বুঝতে পারলাম? ঠিক আছে তো? এবার দেখো, এই যে আকাশী কালারের বাহুটা, এটাকে আমি জাস্ট নিচে নিয়ে আসলাম, এখানে কপি করে নিচে নিয়ে আসলাম, যেহেতু সামান্তরিক এই দুটা সমান হবে। আবার এই আকাশী কালারের বাহুটা, এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এখন তুমি যদি খেয়াল করো, এই যে আকাশী কালারের দুইটা বাহু, এটা আর এটা, তাদের লব্ধি কি সি না? ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আকাশী কালারের যে দুইটা বাহু, যে এদিকে একটা এদিকে একটা, তাদের লব্ধিটাই তো সি ভেক্টর। এখন আমাকে বলো তো, এই যে আকাশী কালারের ভেক্টরটা, সেটা কি এ এর দিকেই না? জাস্ট মানটা একটু বেড়ে গেছে, কমতেও পারতো। খেয়াল করো তো, এই যে এই আকাশী কালারের ভেক্টরটা, তার ডিরেকশন কিন্তু এ এর দিকেই, জাস্ট মানটা একটু বেড়ে গেছে। এখন একটা ভেক্টরের ডিরেকশন সেম রেখে মানটা কিভাবে বাড়ানো যায়? তুমি একটা স্কেলার দিয়ে গুণ করে দিবা, আলফা এ। এই পাশের আকাশী কালারের ভেক্টরটা কি? আলফা এ। সেম ভাবে চিন্তা করো তো, আমাদের ওই যে আকাশী কালারের ভেক্টরটা, এটা কিন্তু বি এর দিকেই, বি হচ্ছে হলুদ ছোট ভেক্টরটা, ওকে? তার মানে এই পাশের আকাশী কালারের ভেক্টরটাকে তুমি কি লিখতে পারো? বি ভেক্টরটাকে একটা স্কেলার গুণিতক দিয়ে গুণ করবা, ধরো 2 বা 3 দিয়ে গুণ করে দিবা, তাহলে কি এই আকাশী কালারের ভেক্টরটা পাওয়া যায়। এখন এই আকাশী কালারের ভেক্টর আর এই আকাশী কালারের ভেক্টর, তাদের লব্ধিটাই কি? সি ভেক্টর। এখন তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো আমরা সি ভেক্টর কিভাবে লিখতে পারবো। আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর। এতটুকু সবাই বুঝছো? এতটুকু কি সবাই বুঝছো? আমাকে একটু বলো তো। এতটুকু কি সবাই বুঝছো? তার মানে দেখো, তিনটা ভেক্টর যদি একই সমতলে হয়, তুমি যে কোনো একটাকে বাকি দুইটার স্কেলার গুণিতক, খেয়াল করো, এই যে এটার স্কেলার গুণিতক প্লাস এটার স্কেলার গুণিতক আকারে প্রকাশ করতে পারবা। কিভাবে? সামান্তরিক সূত্র অনুসারে। তুমি প্রথমত যেটা করছো, তিনটা ভেক্টরকে একটা বিন্দুতে নিয়ে আসছো, তারপর যেটাকে প্রকাশ করবা সি ভেক্টরটা, সেটাই তো লব্ধি হবে, সেটা একটা সামান্তরিক। এখন ওই সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটাকে তুমি এই দুইটা দিয়ে প্রকাশ করে ফেললা, ঠিক আছে? আচ্ছা, উল্টাভাবে আমরা বলতে পারি
ধরো এ আর বি, ধরো আমি একটু দেখাই, আবার এবার মনোযোগ দাও, যারা আগেরটা বুঝো নাই এবার মনোযোগ দাও, এবার মনোযোগ দাও। তো ধরো আমাদের দুইটা ভেক্টর আছে এ আর বি, দুইটা ভেক্টর সবসময় একই সমতলে হয়, দুইটা ভেক্টর দিয়ে একটা তল তৈরি করা যায়, তার মানে দুইটা ভেক্টর একই তলে থাকবে, তাই তো? দুইটা ভেক্টর একই তলে থাকবে। এটা ধরো আমাদের এ ভেক্টর, এটা ধরো আমাদের বি ভেক্টর। এখন ওরা যে একই বিন্দুতে থাকতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। বি ভেক্টরটা কিন্তু চাইলে আমাদের যে বি ভেক্টরটা ওটা কিন্তু চাইলে অন্য জায়গায়ও থাকতে পারতো। এই আমাদের যে বি ভেক্টরটা, আমাদের যে বি ভেক্টরটা সেটা কিন্তু চাইলে ধরো এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, তাই না? আমি ওকে কি করছি, শিফট করে নিছি, শিফট করে এখানটায় নিয়ে আসছি, শিফট করে এখানটায় নিয়ে আসছি। এ আর বি একই সমতলে আছে। এখন এই সমতলের যত ভেক্টর আছে, এই সমতলে দুনিয়ার যত ভেক্টর আছে সবগুলাকে তুমি এ আর বি এর স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারবা। আবার বলি, আগের কনসেপ্টে একটু উল্টা করে বলতেছি। এ আর বি দুইটা একই সমতলে আছে। এখন এই সমতলটা, এই বোর্ডের সমতলে দুনিয়ার যত ভেক্টর আছে সবাইকে ধরো সি হচ্ছে এমন সব ভেক্টর যারা এই সমতলে আছে, তাদেরকে তুমি এ আর বি এর স্কেলার গুণিতক, এই যে এর স্কেলার গুণিতক, বি এর স্কেলার গুণিতক, তাদের যোগফল আকারে প্রকাশ করতে পারবা। কিভাবে? সামান্তরিক সূত্র দিয়ে। তুমি জাস্ট একটু নর্মালি চিন্তা করো, ধরো একটা ভেক্টর হচ্ছে এইখানে, এটা কি এই দুটার সাথে একই সমতলে না? তাই তো? তো আমি কি বলছি, তুমি ওই আকাশী কালারের ভেক্টরটাকে এই হলুদ দুইটা ভেক্টরের স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারবে। কেন? কারণ তিনটা তো একই সমতলে আছে। তুমি চাইলে এখন এটা প্রমাণ করতে পারো। কিভাবে? ফার্স্টে তিনটাকে একই বিন্দুতে নিয়ে আসবা। এখন এটা হচ্ছে আমাদের সেই সি ভেক্টরটা, তাই না? আমাকে বলো তো, সি কে দুইটা ভেক্টরের লব্ধি আকারে প্রকাশ করবা, তাই তো? তার মানে সি একটা সামান্তরিকের কর্ণ যার দুইটা বাহু হচ্ছে এই দুইটা, এটা আর এটা। তো দেখো তো পারি কিনা, বুঝতে পারতেছো? সামান্তরিকের একটা বাহু এই দিকে হওয়া লাগবে, নাইলে তো হবে না, তাই না? বলো তো, সাদা দিয়ে দিলাম। এবার আমাকে বলো এই সিটা যেই সামান্তরিকের কর্ণ তার আনুভূমিক বাহুটা দেখতে এমন হবে না? তার আনুভূমিক বাহুটা দেখতে এমন হবে, তাই তো? আমি যদি কপি করে নিয়ে আসি সেটা এরকম হবে দেখতে। আর তার যে উলম্ব বাহুটা সেটা দেখতে এরকম হবে, মানে উলম্ব না তো, শোয়ানো আর কি, সেটা দেখতে এরকম হবে। বুঝতে পারলাম? তাহলে বলো তো, এই যে এইটা আনুভূমিক যেই বাহুটা সেটা ডিরেকশন এর উল্টা দিকে না? তার মানে এ কে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলেই হবে। দৈর্ঘ্যটা একটু বেড়ে গেছে, তার মানে এ কে ধরো -3 বা -4 দিয়ে গুণ করতে হবে, যাতে করে ডিরেকশনটা উল্টায় যায় এবং দৈর্ঘ্যটা একটু বেড়ে যায়। এটাকে আমরা আলফা এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, এটাই কিন্তু এটা। আর এই যে আকাশী কালারের বাহুটা সেটাকে আমরা বিটা বি দিয়ে প্রকাশ করতে পারবো না? কারণ কি, বি আর ওই আকাশী কালারের ভেক্টরটা তারা একই দিকে, জাস্ট দৈর্ঘ্যটা একটু বড় হয়ে গেছে, একটা স্কেলার দিয়ে গুণ করে হয়ে গেছে। তার মানে এই সি ভেক্টরটা কি এখন এটা আর ওটার যোগফল। তুমি কি পুরা কনসেপ্টটা ধরতে পারতেছো? একটু মাথায় নাও, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। তিনটা ভেক্টর একই সমতলে হলে যে কোনো একটাকে বাকি দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। উল্টাভাবে এ আর বি ধরো একটা সমতলে আছে, একটু খেয়াল করার মতো বিষয়, এ আর বি ডিরেকশন একই দিকে হওয়া যাবে না, এটা ইম্পর্টেন্ট কথা। এ আর বি এর ডিরেকশন একই দিকে হওয়া যাবে না, ওকে? এ আর বি এর ডিরেকশন মানে একই দিকে হওয়া যাবে না। যদি এরকম না হয় তাহলে এই তলে যত ভেক্টর আছে সবগুলাকে তুমি এই দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারো। তুমি চাইলে একটু চিন্তা করো, ধরো একটা ভেক্টর আছে এইখানে, এটা ধরো ডি ভেক্টর, এই ডি ভেক্টরটাকেও তুমি ওই দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারবে। তুমি একটু বাসায় চিন্তা করো কিভাবে করা যায়। বুঝছো? এটা কিন্তু খুবই কমপ্লেক্স কনসেপ্ট, তোমরা যারা বুঝতে পারতেছো খুবই ভালো। ওকে, এখন বুঝতে পারলাম সবাই, তাই না?
বুঝতে পারলাম তো? আচ্ছা, আমি এবার এগুলো মুছে দিচ্ছি। আমি এবার এগুলো মুছে দিচ্ছি। এগুলো ডিলিট করে দেই। ওকে, মুছে দিলাম। এবার তিনটা ভেক্টর যদি একই সমতলে হয়, এ বি সি, তাহলে নির্ণায়ক দিয়ে এটার শর্তটা কি ছিল বলতো? আমরা একটা নির্ণায়কের ভ্যালু শূন্য পাইতাম। কোন নির্ণায়কটা? যে নির্ণায়কের প্রথম সারিতে থাকতো একটা ভেক্টরের সহগগুলা এ এক্স এ ওয়াই এ জেড, তাই না? এ এক্স এ ওয়াই এ জেড। তো ওটা না দিয়ে আমি ডিরেক্টলি এভাবে লিখলাম। তুমি বুঝে নিও, এখানে আসলে তিনটা কলাম আছে, এ এক্স এ ওয়াই এ জেড। আমি জাস্ট এ দিয়ে প্রকাশ করলাম। ওকে, তিনটা কলামকে আমি সংক্ষিপ্ত আকারে এ দিয়ে প্রকাশ করলাম। মানে হচ্ছে এই যে এটা, এই যে খেয়াল করো, এই যে এই তিনটাকে আমি জাস্ট এ দিয়ে প্রকাশ করলাম, পরের তিনটাকে আমি বি দিয়ে প্রকাশ করব, পরের তিনটাকে সি দিয়ে প্রকাশ করব। মানে শর্ট ফর্ম হিসেবে লিখলাম। ঠিক আছে? এ বি সি, ওই নির্ণায়কটার শর্ট ভার্সন। তো এই তিনটা ভেক্টর যদি একই সমতলে হয়, এই নির্ণায়কটার ভ্যালু শূন্য হবে না? এই নির্ণায়কটার ভ্যালু তো শূন্য হবে। আবার আমরা বলে আসছি যে তিনটা ভেক্টর একই সমতলে হলে আমি এই জিনিসটা লিখতে পারবো। তার মানে আমাকে এটা কিন্তু দেখাইতে পারতে হবে সি এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে এই নির্ণায়কটার ভ্যালু শূন্য হওয়া লাগবে, তাই না? ব্যাক ট্র্যাক করতেছি, মানে আমি এটা অন্যভাবে প্রমাণ করার চেষ্টা করতেছি। দেখো, আমরা দেখে আসছি এই তিনটা ভেক্টর একই সমতলে হলে এই নির্ণায়কটার মান শূন্য। এটা কিন্তু বিস্তারিত ভার্সনটা, আমি জাস্ট চাপায় লিখছি এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। এখন একটু আগে আমরা বললাম তিনটা ভেক্টর একই সমতলে হলে সি এর ভ্যালু এটা। তার মানে সি এর জায়গায় যদি আমি এই জিনিসটা বসাই, আমাকে প্রমাণ করতে পারতে হবে যে এই নির্ণায়কটার মান শূন্য। তুমি কি পারবা প্রমাণ করতে এই নির্ণায়কটার মান শূন্য? পারা উচিত। তোমরা ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ো নাই? ওহো, ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ছো? বলো তো, ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ছো? যারা আর্কাইভ ক্লাস বা ইউটিউব থেকে পড়ছো, ম্যাট্রিক্সের একটা কলামকে একটা স্কেলার দিয়ে গুণ করে অন্য একটা কলাম থেকে বাদ দেওয়া যায়, বা একটা সারিকে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করে অন্য একটা সারি থেকে বাদ দেওয়া যায়। বুঝছো? যারা পড়ো নাই জাস্ট একটু মনে রাখো, এটা স্কিপ করলেই হবে। ম্যাট্রিক্সের বা নির্ণায়কের কোনো একটা সারিকে, ম্যাট্রিক্স না, নির্ণায়কের কোনো একটা সারিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করে অন্য সারি থেকে বাদ দেওয়া যায়। তো প্রথম সারিকে তুমি আলফা দিয়ে গুণ করে তৃতীয়টা থেকে বাদ দাও, তাহলে কি পড়ে থাকে বলো তো? এই নির্ণায়কের প্রথম সারিকে আলফা দিয়ে গুণ করবা, সেখান থেকে সেটা তৃতীয় সারি থেকে বাদ দিবা, তাহলে কি পড়ে থাকবে? এ বি, এখানে পড়ে থাকবে বিটা বি। কাহিনী কি করলাম? আমি প্রথম সারিকে আলফা দিয়ে গুণ করছি, সেটা 3 নাম্বার সারি থেকে বাদ দিছি। 3 নাম্বার সারি R3 এভাবে প্রকাশ করা হয়, R3 প্রাইম ইকুয়ালস টু R3 মাইনাস আলফা R1। যারা নির্ণায়ক পড়ে আসছে ওদের ক্ষেত্রে, যারা পড়ো নাই আপাতত বোঝার দরকার নেই। সেম ভাবে এখন আমি যেটা করব, দ্বিতীয় সারিকে বিটা দিয়ে গুণ করে 3 নাম্বার সারি থেকে বাদ দিব। ওকে, এটা আমি উপরে লিখতেছি, এই যে এখানটায় লিখতেছি, এই হয়ে গেছে। এবার আমি যেটা করব, দ্বিতীয় সারিকে বিটা দিয়ে গুণ করে 3 নাম্বার থেকে বাদ দিব। এ ভেক্টর বি ভেক্টর এখানে 0 পড়ে থাকবে না? আমি কি কাহিনী করলাম, আমাদের থার্ড সারিটা চেঞ্জ করছি। কেমনে চেঞ্জ করছি? R3 মাইনাস বিটা R2। তাহলে দেখো, একটা সারি বরাবর শূন্য ভেক্টর, মানে তিনটা ভুক্তি শূন্য হয়ে গেছে না? তার মানে এই নির্ণায়কের ভ্যালু কত হবে? শূন্য হবে। এই নির্ণায়কের ভ্যালু শূন্য হবে। বুঝতে পারলাম? যারা নির্ণায়ক পড়ে আসছো তারা কি এই কনসেপ্টটা বুঝছো? বলো তো। আর যারা নির্ণায়ক পড়ে আসো নাই, অসুবিধা নাই, তোমাকে জাস্ট এটা মনে রাখলেই হবে। তিনটা ভেক্টর যদি একই সমতলে হয়, তাহলে একটাকে বাকি দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করা যাবে। কেমনে? আমি একটু আগেই দেখছি, বেসিক কনসেপ্ট থেকে আমরা দেখে আসছি। বলো, এতটুকু বুঝলাম? এটা যারা নির্ণায়ক পড়ো নাই আপাতত বোঝার দরকার নেই। এটা তো বুঝছো, এই পৃষ্ঠায় যা আছে
তিনটা ভেক্টর যদি একই সমতলে হয় তাহলে যে কোনো একটাকে বাকি দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করা যাবে। অ্যান্ড এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এটা মনে রাখলেই হবে। তো এখান থেকে আমরা একটা অঙ্ক করবো, এটা বুয়েটে আসছে, এই বছর আমি পরীক্ষা দিছিলাম। কোয়েশ্চেনটা পড়ো এবং তোলো সবাই, কোয়েশ্চেনটা তোলো। কি বলছে? একটা একক ভেক্টর নির্ণয় করো, একটা একক ভেক্টর নির্ণয় করো যেটা যেটা এই দুইটা ভেক্টরের সাথে সমতলীয় এবং এ ভেক্টরের উপরে লম্ব। তোমরা কি ফিজিক্স এরকম করে আসছো? কোয়েশ্চেন তোলা হয়েছে? তোমাকে এমন একটা ভেক্টর বের করতে বলছে যেটা অন্য দুইটা ভেক্টরের সাথে সমতলীয়। তার মানে আমাদের যেই ভেক্টরটা বের করতে বলছে সেটাকে এই দুইটার স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারবো, তাই তো? তাই না? তাই তো? আচ্ছা, তো আশা করি লেখা হয়েছে। তোমাকে এ ভেক্টর আর বি ভেক্টর দিছে। এখন আমি ধরে নিচ্ছি এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে সমতলীয় আরেকটা ভেক্টর হচ্ছে সি ভেক্টর। তুমি বাংলায় লিখবা এ ও বি ভেক্টরের সাথে এ ও বি ভেক্টরিয়ার সমতলীয় আরেকটা ভেক্টর, সমতলীয় ভেক্টর হচ্ছে সি ভেক্টর। বাংলায় লেখো। ওকে, ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এই দুইটা ভেক্টরের সাথে সমতলীয় একটা ভেক্টর হচ্ছে সি ভেক্টর। এখন এই সি ভেক্টরটা এ ভেক্টরের উপরে লম্ব। তুমি ফার্স্টে সি ভেক্টরটা বের করবা, তারপর সি ভেক্টরকে সি ভেক্টরের মান দিয়ে ভাগ করলেই কি একক ভেক্টরটা পাওয়া যাবে। সি ভেক্টরকে সি ভেক্টরের মান দিয়ে ভাগ করলেই একক ভেক্টরটা পাওয়া যাবে। আচ্ছা, সি যেহেতু এ আর বি এর সাথে সমতলীয়, আমরা সি ভেক্টরটাকে এ আর বি এর কি স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। এই যে খেয়াল করো, আলফা এ প্লাস বিটা বি। সি ভেক্টরটা যেহেতু এ আর বি ভেক্টরের সাথে একই সমতলে, তার মানে আমরা সি ভেক্টরটাকে এ আর বি এর স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করতে পারবো। এই কনসেপ্টটাই আমরা একটু আগে শিখে আসছি। আচ্ছা, এখন এ ভেক্টর আর বি ভেক্টরের মান বসায় দিই। আলফা ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস বিটা ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আই জে ক্যাপ এগুলোর সহগগুলো একটু আলাদা করে দিই। দেখো তো আই ক্যাপের সহগ কি হয়? আলফা প্লাস বিটা আই ক্যাপ প্লাস আলফা মাইনাস বিটা জে ক্যাপ প্লাস আলফা মাইনাস বিটা কে ক্যাপ। এতটুকু বুঝছি সবাই? এটাই কি আমাদের সি ভেক্টরটা আসছে। এখন আলফা আর বিটা এই দুইটা অজানা রাশি, এগুলোর মান সামহাও আমাকে বের করা লাগবে, তাই না? এগুলোর মান আমাকে সামহাও বের করে ফেলতে হবে। মাইনাস কে ক্যাপ, হ্যাঁ এখানে একটা মাইনাস কে ক্যাপ হবে, প্লাসটা ভুলে দিয়ে ফেলছি, মাইনাস কে ক্যাপ। এখন এই যে সি ভেক্টরটা সেটা এর সাথে লম্ব না, সেখান থেকে আলফা আর বিটার একটা সম্পর্ক নিয়ে আসা যাবে, তাই না? দেখো আমাকে বলে দিচ্ছে প্রশ্ন মতে আমাদের সি ভেক্টরটা এ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। এই যে এটাই হচ্ছে লম্ব চিহ্ন, সি ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর। তার মানে সি আর এ তাদের ডট গুণ করলে রেজাল্ট কি 0 হবে না? সি ডট এ রেজাল্টটা 0 হবে, তাই তো? এবার সি আর এ ডট করো, এটা হচ্ছে সি ভেক্টর। আই ক্যাপের সহগ গুণ করো, তাহলে কি হয়? আলফা প্লাস বিটা। জে ক্যাপের সহগ গুণ করো, প্লাস আলফা মাইনাস বিটা। কে ক্যাপের সহগ গুণ করো, প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে কি পড়ে থাকে? একটা বিটা কাটা যায়, 3 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। 3 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। যেখান থেকে বিটার ভ্যালু কত চলে আসে? 3 আলফা। বিটার ভ্যালু চলে আসে 3 আলফা, তাই না? তুমি কিন্তু আর কোনো শর্ত জানো না,
কোয়েশ্চেনে যা যা দেওয়া ছিল সবগুলা তথ্য তুমি ব্যবহার করে ফেলছো, তাই না? এটা পাইছো। তাহলে আমাদের সি ভেক্টরটা কি দাঁড়াবে বলো তো? বিটার জায়গায় 3 আলফা বসায় দিবা। আমাদের যেই সি ভেক্টরটা সেটা দাঁড়াবে বিটার জায়গায় 3 আলফা বসাবা। তাহলে 4 আলফা আই ক্যাপ, 4 আলফা আই ক্যাপ মাইনাস মাইনাস বিটার জায়গায় বসাবা 3 আলফা, আলফা মাইনাস 3 আলফা কত হয়? -2 আলফা, -2 আলফা জে ক্যাপ -2 আলফা কে ক্যাপ। এটা কি সি ভেক্টরটা আসছে, এখানে কিন্তু একটা অজানা রাশি এখনো আছে আলফা। তো সি ভেক্টরের মান তুমি আসলে বাইর করতে পারবে না, ওখানে একটা অজানা রাশি থেকেই যাবে, আলফা থেকেই যাবে। কিন্তু সুবিধা হচ্ছে তোমাকে সি ভেক্টরটা বের করতে বলে নাই, তোমাকে একটা একক ভেক্টর বের করতে বলছে, একটা একক ভেক্টর বের করতে বলছে। তো এই সি কে সি এর মান দিয়ে যদি ভাগ করো তাহলে দেখবে আলফা কাটা চলে যাচ্ছে, সি এর মানের মধ্যে একটা আলফা থাকবে। তো সি ভেক্টর বরাবর যেই একক ভেক্টরটা ইটা ক্যাপ, এটার মানে কিন্তু তোমাকে বের করতে বলছে এমন একটা একক ভেক্টর বের করতে বলছে যেটা এই দুইটা ভেক্টরের সাথে সমতলীয় এবং এর উপরে লম্ব। এখন আমরা একটা ভেক্টর বের করে ফেলছি যেটা এই দুইটার সাথে একই সমতলে এবং প্রথমটার উপরে লম্ব। তার মানে এটা বরাবর একক ভেক্টরটা বাইর করে দিলেই হয়েছে। কি করবা? এটার মানকে এটা দিয়ে ভাগ করে দিবা, এটাকে এটার মান দিয়ে ভাগ করে দিবা। তো তুমি চাইলে একটা ফর্মুলা লিখে দিতে পারো, সি ভেক্টর ডিভাইডেড বাই সি ভেক্টরের মান equals to 4 alpha I cap minus 2 alpha j cap minus 2 alpha k cap, আর নিচে হবে root over of 4 alpha তার স্কোয়ার প্লাস 2 alpha তার স্কোয়ার প্লাস 2 alpha তার স্কোয়ার। দেখো তো কি পড়ে থাকে, দেখো তো কি পড়ে থাকে, root over of 4 square plus 2 square plus 2 square 2√6 আলফা। নিচে পড়ে থাকে হচ্ছে 2√6 আলফা, উপরে হচ্ছে 4 আলফা আই ক্যাপ মাইনাস 2 আলফা জে ক্যাপ মাইনাস 2 আলফা কে ক্যাপ। সবগুলো আলফা আলফা কাটা দাও, যেটা অ্যান্সার পড়ে থাকে সেটা হচ্ছে আলফা আলফা কাটা 2/√6, 2/√6 আই ক্যাপ, দাঁড়াও নিচে একটা √6 থাকবে, তাই না? নিচে একটা √6 থাকবে, 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। সবার কি হইছে বলো তো? সি ভেক্টরটা কিভাবে বের করলাম? তুমি কি এতক্ষণ ক্লাসে কই ছিলা? সি ভেক্টরটা এটার কথা বলতেছো, এই যে সি ভেক্টরটা, সি ভেক্টরটা এমন একটা ভেক্টর যেটা এ আর বি এর সাথে একই সমতলে। আমি তোমাকে বলে নিছি না, সি আর বি, সি ভেক্টরটা এমন একটা ভেক্টর যেটা এ আর বি এর সাথে একই সমতলে, ঠিক আছে? এটা আমি ধরে নিছি। তো তিনটা ভেক্টর একই সমতলে হলে আমি সি কে এ এর স্কেলার গুণিতক প্লাস বি এর স্কেলার গুণিতক এভাবে লিখতে পারবো। এই যে সি লিখলাম এ এর স্কেলার গুণিতক প্লাস বি এর স্কেলার গুণিতক, এই যে আলফা এ প্লাস বিটা বি। আলফা আর বিটার ভ্যালু আমি জানি না, এগুলো হচ্ছে আমার ধরে নেওয়া ধ্রুবক। সি কে এ আর বি এর স্কেলার গুণিতকের যোগফল আকারে প্রকাশ করলাম। তো এখন এ ভেক্টরের মান বসালাম, বি ভেক্টরের মান বসালাম, আমাদের সি ভেক্টরটা আসছে এরকম। আমি আলফা বিটার ভ্যালু জানি না, কিন্তু আলফা বিটা হচ্ছে আমার ধরে নেওয়া জিনিস, ধরে নেওয়া জিনিস। এখন তোমাকে আবার বলছে ওই ভেক্টরটা, এই যে সি ভেক্টরটা, এমন একটা একক ভেক্টর বের করো যেটা এই দুটার সাথে একই সমতলীয় এবং এ ভেক্টরের উপরে লম্ব। তো আমরা ফার্স্টে একক ভেক্টর বের করতে যাই নাই, আমাকে যেই দিক বরাবর একক ভেক্টর বের করতে হবে সেই দিক বরাবর একটা ভেক্টর আগে বের করি, তারপর ওই ভেক্টরকে ওটার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর চলে আসবে। তো ওই দিক বরাবর একটা একক ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে সি। আমি ফার্স্টে সি এর ভ্যালুটা বের করছি, এটা আসছে সি এ এর সাথে লম্ব, তার মানে সি আর এ ডট করলে 0 হবে। আলফা আর বিটার একটা সম্পর্ক আসছে, বিটার এই ভ্যালুটা এখানে বসাই দিলাম, তাহলে সি ভেক্টরটা আসছে এরকম, বুঝছো? বিটার এই ভ্যালুটা, বিটা ইকুয়ালস টু 3 আলফা, বিটা ইকুয়ালস টু 3 আলফা বসাও, আলফা প্লাস 3 আলফা 4 আলফা, আলফা মাইনাস 3 আলফা মাইনাস 2 আলফা, আলফা মাইনাস 3 আলফা মাইনাস 2 আলফা। এটাকে সি ভেক্টরটা আসছে, এটা কি চাইছে? না, এই বরাবর একটা একক ভেক্টর চাইছে, এটাকে এটার মান দিয়ে ভাগ করে দিচ্ছি, কাজ শেষ। বলো ভাইয়া আপনি পারছিলেন বুয়েট এক্সামে এটা? হ্যাঁ আমি পারছিলাম। এই সবাই হইছে না? বলো তো এমন কেউ কি আসো যে বুঝো নাই? এগুলো বোর্ড পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, এগুলো বোর্ড পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ভাইয়া একটা ভেক্টর কিভাবে এ আর বি এর সাথে সমতলীয় এবং এ এর সাথে লম্ব? দেখো এটা ধরো আমাদের এ ভেক্টর, ঠিক আছে? এটা ধরো আমাদের এ ভেক্টর, আর আরেকটা ভেক্টর ধরো বি ভেক্টর, এই যে বি ভেক্টর, ঠিক আছে? দেখো তো এটা হচ্ছে বি ভেক্টর।
এখন তোমাকে বের করতে বলছে এ আর বি এর সাথে একই সমতলে এবং এর উপরে লম্ব। তো তুমি একটা ভেক্টর ধরে নিছো সি ভেক্টর, এই যে সি ভেক্টরটা, এই সি ভেক্টরটা কি এ আর বি এর সাথে একই সমতলে আছে, এই বোর্ডের সমতলে আছে, এবং সেটা এ ভেক্টরের সাথে লম্ব। তুমি ফার্স্টে সি ভেক্টরটা বের করলা। সি ভেক্টরের পুরোপুরি মান আসে নাই, একটা অজানা রাশি ছিল। এই সি ভেক্টরের মানকে, সি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলেই কি আমাদের এই দিক বরাবর একক ভেক্টর চলে আসবে। এটাকে তুমি যদি নেগেটিভ করে দিতা তাহলে আরেকটা অ্যান্সার হইতো। এই অঙ্কটার আসলে দুইটা অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইটা ক্যাপ যেটা আমরা বের করছি। তুমি ইটা ক্যাপকে যদি মাইনাস করে দিতা সেক্ষেত্রেও আরেকটা অ্যান্সার পাওয়া যাইতো। দেখো মাইনাস ইটা ক্যাপ, এই ভেক্টরটাও কিন্তু এই তিনটার সাথে একই সমতলে এবং এ ভেক্টরের সাথে লম্ব। বুঝতে পারলাম? বলো তো, অন্য কোনো নিয়ম নাই? তুমি বের করো অন্য কোনো নিয়ম থাকলে। অবশ্যই অন্য নিয়ম আছে। ওকে, ঠিক আছে, আমরা পরে আরেকটা অঙ্কে যাব। এটাও বইতে আসছে এবং এটাও খুব তেরা একটা অঙ্ক। কোয়েশ্চেন তোলো। এই কোয়েশ্চেনটা অনেকভাবে সলভ করা যায়, অনেকভাবে সলভ করা যায়। এটার অ্যান্সারও অনেকগুলা, এটার অ্যান্সারও অনেকগুলা। তো তোমাকে একটা অ্যান্সার বের করতে পারলেই হবে, একটা অ্যান্সার বের করতে পারলেই হবে। ভাইয়া প্লাস মাইনাস দিতে হবে না, একটা একক ভেক্টর বলছে, বুঝছো? তোমাকে যদি দুইটা বলতো তাহলে প্লাস মাইনাস দিতা। দুটাই কিন্তু অ্যান্সার, অ্যান্সার দুইটাই, বাট তোমাকে যে কোনো একটা বের করতে বলছে। কোয়েশ্চেনটা তোলো, অ্যান্ড কিছু বুঝছো কিনা একটু চিন্তা করো তো। এটা 30 সেকেন্ড দিলাম, কোয়েশ্চেন বোঝার ট্রাই করো। কেউ যদি বুঝতে পারো, কোয়েশ্চেনটা যদি বুঝতে পারো তাইলে। এটা আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমার মাথায় ঢোকে নাই। তোলা হয়েছে? একটা ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর, এর লম্ব দিক বরাবর এর অংশক নির্ণয় করো। এই ভেক্টরের লম্ব দিক, এর লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক। অংশক কি সবাই বোঝাতো? আমরা 3rd ক্লাসে পড়ে আসছিলাম, ডট গুণনের অ্যাপ্লিকেশন হিসেবে অংশক বের করা যায়। বি ভেক্টরের লম্ব দিক বরাবর এর অংশক বের করো। পরের অংশটুকু ভুলে যাও, পরের অংশটুকু সোজা। ডাব্লিউ ভেক্টরের উপর এর অভিক্ষেপ, এটা তো সোজা। একটা ভেক্টরের উপর আরেকটার অভিক্ষেপ বের করতে পারো না? সেকেন্ড পার্টটা চিন্তা করো। একটা ভেক্টরের উপর, এই যে ডাব্লিউ ভেক্টরের উপর এর অভিক্ষেপ বের করো। এটা বের করা সম্ভব তুমি যদি ডাব্লিউ ভেক্টরটা জানো। ডাব্লিউ ভেক্টরটা বের করে ফেলতে পারলেই কাজ শেষ। সেকেন্ড পার্ট বাচ্চাদের, তোমরা অলরেডি করে আসছো। কিন্তু আসল কাহিনী হচ্ছে প্রথম পার্টটা। প্রথম পার্টে কি বলছে? প্রথম পার্টে কি বলছে? বি ভেক্টরের লম্ব দিক বরাবর। আমাকে যদি লম্ব দিক না বলে বি এর দিক বরাবর এটার অভিক্ষেপ, উপাংশ বের করতে বলতো বা অংশক বের করতে বলতো, আমি পারতাম না। এই কোয়েশ্চেনটা খেয়াল করো, এটা বাচ্চাদের। বলো, এটা একদম সহজ তাই না? কিন্তু ঝামেলা করে দিছে লম্ব দিক বলে। লম্ব দিক বলে কেমনে করব, কেমনে করব? তোমরা লম্বাংশ উপপাদ্য পড়ে আসছো? তোমরা লম্বাংশ উপপাদ্য পড়ে আসছো? ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর কি এখানে? হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর। এখন আনুভূমিক বরাবর একটা অক্ষ আছে, এক্স অক্ষ বা যে কোনো অক্ষ চিন্তা করতে পারো। আনুভূমিক বরাবর একটা অক্ষ আছে। এখন তুমি যেটা করিছো, এই অক্ষ বরাবর এই ভেক্টরটার উপাংশ নিলা, এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর এই ভেক্টরটার উপাংশ নিলা, তাহলে কি পাওয়া যাবে? একটা ভেক্টর পাওয়া যাবে না? আমাকে বলো তো। তাই তো, এটাকে আমরা ধরে নিলাম এ এক্স ভেক্টর। এখন এই যে অক্ষটা, এটার লম্ব আরেকটা অক্ষ আছে। এই যে অক্ষটা, এটার লম্ব আরেকটা অক্ষ আছে। ওই লম্ব অক্ষটা আগেরটার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, তাই তো? এইবার এই লম্ব অক্ষ বরাবর এর আরেকটা উপাংশ নাও, তাহলে সেটা কি হবে?
সেটাও একটা ভেক্টর হবে, সেটাকে আমরা এ ওয়াই দিয়ে প্রকাশ করলাম, এ ওয়াই। তার মানে আমরা একটা ভেক্টরকে দুইটা লম্বাংশে ভাগ করে ফেললাম। উপাংশ আর লম্বাংশ কিন্তু আলাদা জিনিস। লম্বাংশ হচ্ছে এমন দুইটা উপাংশ যারা একে অপরের উপর লম্ব, ঠিক আছে? লম্বাংশ একটা উপাংশ, বাট ওই উপাংশ দুইটা একে অপরের উপর লম্ব। তার মানে এখানে দুইটা লম্বাংশ হয়েছে না? আমাকে বলো তো, এই একটা লম্বাংশ, এই একটা লম্বাংশ। এখন এই দুইটা লম্বাংশের লব্ধি কি এই ভেক্টরটা না? বলো তো, ফিজিক্সে পড়ে আসছো তাই না? আমাকে বলো, এটা নিয়ে একটু চিন্তা করো, এই কথাটা একটু বোঝার চেষ্টা করো। একটা ভেক্টরকে দুইটা লম্বাংশে ভাগ করে ফেলছো, তুমি কিন্তু চোখের দেখায় বা সামান্তরিক সূত্র থেকেও বলতে পারো এই দুইটা লম্বাংশের যোগফলই কি আমাদের এ ভেক্টরটা, ঠিক আছে? আচ্ছা, এখন এখন আমি যদি কোনোভাবে এ এক্স বের করে ফেলতে পারি, এ এক্সটা বের করে ফেলতে পারি, সেখান থেকে এ ওয়াইটাও বের করা সম্ভব। এ এক্সটা বের করে ফেললাম, এ ভেক্টরটা তো আমি জানি, তার মানে এখান থেকে এ ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস এ এক্স, এটা করলেই হয়ে যায় না? এতটুকু সবাই বুঝছো? ওকে, ঠিক আছে। এইবার এটা নিয়ে একটু চিন্তা করো, তুমি আগেরটার সাথে ধরার চেষ্টা করো, তুমি কি বুঝো কিনা। তুমি আগেরটা আসলে কি করছো? ফার্স্টে এক্সটা বাইর করছিলা, তারপর এক্স এর লম্ব দিকের যে অংশটা সেটা বের করছো না এ ওয়াই, এই ফর্মুলা থেকে। ফার্স্টে এক্সটা বের করছো, এক্স এর লম্ব দিকের যে অংশটা সেটা বের করছো এই ফর্মুলা থেকে। বোঝো কোয়েশ্চেনটা, বোঝো। অনেকেই পারবা। কি বলছে? বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক হচ্ছে ডাব্লিউ। তুমি কি ধরে ফেলছো বলো তো? বি ভেক্টরের লম্ব দিক বরাবর, এটা ধরো আমাদের বি ভেক্টরটা, ঠিক আছে? আর এ ভেক্টরটা ধরো এখানে, এটা হচ্ছে এ ভেক্টর। বি এর লম্ব দিক কোনটা? এইটা না? তাই তো, এইটা বরাবর এর যেই অংশক, সেটা হচ্ছে ডাব্লিউ। এইটা বরাবর এর যেই অংশক সেটা হচ্ছে ডাব্লিউ। একটু ইয়েলো কালার দিয়ে দেখাই, ডাব্লিউ। এখন ডাব্লিউ আমি কেমনে বের করব? আমি তো সরাসরি ডাব্লিউ বের করতে পারবো না, কিন্তু বি বরাবর এর অংশক সেটা বের করার ডিরেক্ট ফর্মুলা আছে। তাই না? আমরা ডট প্রোডাক্টে শিখে আসছিলাম, সেটাকে আমরা এ এক্স ধরে নিই। বি বরাবর এর অংশক বা উপাংশ, অংশক আর উপাংশ কিন্তু একই জিনিস, এটাকে আমরা এ এক্স ধরে নিই। আমি যদি এ এক্স বের করে ফেলতে পারি, তারপর সেখান থেকে ডাব্লিউ বের করা সহজ, কারণ এ এক্স আর ডাব্লিউ তাদের লব্ধি বা তাদের যোগফলটাই এ ভেক্টরটা আমি অলরেডি জানি, এ এক্স বের করে ফেলতে পারলে ডাব্লিউ বের করতে পারবো। সবাই বুঝছি? আমাকে বলো তো, সবাই বুঝছি? কনসেপ্ট বুঝছো? এবার করো, আমার সাথে করো। এটার আরো অন্যরকম সলিউশনে হয়, আসতেছি। তো আমরা এখন কি করব? এক্সটা বের করব। বাংলা একটু লিখে নিবা, এক্স এর পরিচয় কি? এক্স হচ্ছে বি বরাবর এর উপাংশ বা অংশক, বি বরাবর এর অংশক। সেটা যেন কেমনে বের করে? এ ডট বি, যেটা বরাবর তার মান দিয়ে ভাগ করতে হয়। কোনটা বরাবর? বি বরাবর, তো বি এর মান দিয়ে ভাগ, ইন্টু বি বরাবর একক ভেক্টরটা দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে দেখো তো কি হয়, আমাদের ডট প্রোডাক্টটা কি হবে? এ ডট বি -2 প্লাস 4 প্লাস 6, আর নিচে হচ্ছে দুইটা বি ভেক্টরের মান, তার মানে যেটা পড়ে থাকবে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর উপরে হচ্ছে বি ভেক্টরটা টুয়াইস আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ। অংশকের ফর্মুলা থার্ড ক্লাসে পড়াইছি, ডট গুণনের ওখানে
ডট গুণনের এখানে, তাহলে দেখো তো কি আসে, 8/29, 8/29 2i cap minus 4j cap plus 3k cap। এটা কিন্তু চাই নাই, এটা হচ্ছে বি বরাবর উপাংশটা, বি বরাবর অংশকটা তোমাকে চাইছে বি এর লম্ব দিকের অংশক। তো বি এর লম্ব দিকের অংশক যদি ডাব্লিউ হয়, ডাব্লিউ প্লাস এ এক্স, এই দুটাই কিন্তু লম্বাংশ। কার লম্বাংশ? এই দুটাই হচ্ছে আমাদের এ ভেক্টরটার লম্বাংশ। তার মানে এই দুইটার লব্ধি কি এ ভেক্টরটা হবে। সেখান থেকে আমরা বলতে পারি আমাদের ডাব্লিউ হবে এ মাইনাস এ এক্স। এখানে ভ্যালুগুলা বসাবে, অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, লাস্ট লাইনটা বুঝো নাই মানে এখানটা বুঝো নাই। ও এখানে রুট দেওয়ার দরকার নাই, দুটা তো গুণ হয়ে গেছে। এই তোমরা অংশক পড়ো নাই? এই যে এটা দিয়ে গুণ করছো না, বি ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান, রুটটা উঠে গেছে। দুইটা গুণ করছো না, স্কোয়ার হবে তো উপরে এটা। এই যে এ ডট বি এর মান হচ্ছে এইটা, নিচের এই জিনিসটার মান হচ্ছে এইটা, আর বি ভেক্টরটা এখানে বসাই দিছি। তাহলে দেখো এ থেকে এ এক্সটা বাদ দিবা, বাদ দিয়ে দেখো তো কি থাকে। বাদ দিলে যেটা থাকবে -1 থেকে -28/9, না 28/9 না 8/29, এই কি বলতেছি, তাই না? -1 থেকে 8/29 যদি বাদ দিই, -37/29 আই ক্যাপ। তারপর -1 থেকে এটা ইন্টু -4, 3/29 প্লাস 2 থেকে তুমি যেটা বাদ দিবা এটা ইন্টু 3, 34/29। আমি এক লাইন স্কিপ দিছি কিন্তু, বুঝছো? তুমি এখানে ভ্যালুগুলো বসাবা, তারপর অ্যান্সারটা লিখবা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই উপাংশটার বা ডাব্লিউ। বলো, বুঝছো? রিক্যাপ দিচ্ছি, মনোযোগ দাও। তোমাকে বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক বের করতে বলছে। বুঝছো? বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক। তো আমাদের বি ভেক্টরটা কোনটা? এটা হচ্ছে এ ভেক্টর। তো আমি প্রথমত যেটা করে ফেলছি, বি এর দিকে এ এর অংশকটা বের করে ফেললাম। বি এর দিকে এ এর অংশকটা হচ্ছে এইটা। ওকে, বি এর দিকে এ এর অংশক এই যে এতটুকু, বি এর দিকে এ এর অংশক, এটা বের করে ফেললাম। এখন তোমাকে চাইছে বি এর লম্ব দিকে এ এর অংশক, তার মানে ডাব্লিউটা চাইছে। এখন এ এক্স আর ডাব্লিউ এই দুইটা কিন্তু এর দুইটা লম্বাংশ না, তাই তো এটাকে ভেঙেই এ এক্স আর ডাব্লিউ পাইছো। সামান্তরিক সূত্র চিন্তা করো, তার মানে এ এক্স আর ডাব্লিউ এর যোগফলটাই এ হবে। তো ডাব্লিউ প্লাস এ এক্স ইকুয়ালস টু এ। তোমার লাগবে হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু, ডাব্লিউ ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস এ এক্স। একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বাদ করে দিলেই হবে, শেষ। ঠিক আছে, বলো সবাই কি বুঝছি? ভাইয়া 8/29 এর সাথে 2, 4, 3 গুণ আছে। হ্যাঁ, অংশক না উপাংশ। তোমরা কি ডট গুণন পরে আসো নাই? এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট কি বলছে? ডাব্লিউ ভেক্টর বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ বের করতে। এটা সবাই পারবা না? বলো তো, ডাব্লিউ ভেক্টর বরাবর, এই যে ডাব্লিউ ভেক্টর বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ, সেটা আসলে ডাব্লিউ ভেক্টরের মানটাই হবে। বুঝছো? অথবা তুমি অভিক্ষেপের ফর্মুলা বের করে ফেলতে পারো। দেখো ডাব্লিউ ভেক্টর, এটা হচ্ছে ডাব্লিউ ভেক্টর না, এটা বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ, তার মানে এতটুকুর দৈর্ঘ্য আসলে কি? এই ডাব্লিউ ভেক্টরটার মান, তাই না? অথবা তুমি ফর্মুলা দিয়েও করতে পারো। আমাদের যে অভিক্ষেপের ফর্মুলা কি হবে? এ cos থিটা ইকুয়ালস টু ডাব্লিউ ডট এ ডিভাইডেড বাই যেই বরাবর অভিক্ষেপ তার মান দিয়ে ভাগ করবা, তাই তো, ডিভাইডেড বাই ডাব্লিউ।
এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটার আনসার, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটার আনসার, যেটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা আমি হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু টাইম নাও, এটা কঠিন অঙ্ক, এটা কঠিন অঙ্ক। পুরো ম্যাথটা আমি আবার রিক্যাপ করব, আবার রিক্যাপ করব। -45/29, আচ্ছা বিয়োগে মনে হয় ভুল করছি, হ্যাঁ এখানে মনে হয় -40, বিয়োগে একটু ভুল করছি, দাঁড়াও। -1 থেকে, -1 থেকে, হ্যাঁ -45/29 হবে, সরি একটু ভুল করে ফেলছি এখানে। -45 আই ক্যাপ। সবাই একটু দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়োগে একটা ভুল করছি এখানে। আমি আবার রিক্যাপ করতেছি, আমি আবার রিক্যাপ করতেছি, পুরো ম্যাথটা রিক্যাপ করতেছি। তার আগে এই বেসিক কনসেপ্টটা বুঝো। এটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা, ওকে? এটা ধরো একটা অক্ষ, যে কোনো একটা অক্ষ, যে কোনো একটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, না যে কোনো একটা অক্ষ। এখন এই সাদা অক্ষটা বরাবর এর যেই উপাংশ, এর যেই উপাংশ, সেই ভেক্টরটা হচ্ছে এ এক্স, এক্স, ঠিক আছে? এখন এই অক্ষটার সাথে লম্ব আরেকটা অক্ষ, তুমি বোঝার সুবিধার জন্য এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিন্তা করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা লম্ব আরেকটা অক্ষ, সেটা হচ্ছে এইটা, এইটা বরাবর এর উপাংশ বা অংশক হচ্ছে এ ওয়াই, এ ওয়াই। তার মানে এ এক্স আর এ ওয়াই তারা দুইজন এর লম্বাংশ না? এমন দুটা উপাংশ যারা একে অপরের উপর লম্ব, তাই তো? আর লম্বাংশ দুইটার যোগফলই আসলে ওই ভেক্টরটার সমান হয়। তোমরা ফিজিক্সে পড়ে আসছো, আর এখান থেকে বোঝাই যাচ্ছে, এই যে সামান্তরিক সূত্র চিন্তা করো, এটার কর্ণটাই কি? এ ভেক্টর। তার মানে এ ভেক্টরটাকে দুইটা লম্বাংশের যোগফল আকারে প্রকাশ করতে পারলা, ওকে? আচ্ছা, তার মানে আমি যদি কোনোভাবে একটা লম্বাংশ বের করে ফেলতে পারি, ধরো এক্সটা বের করে ফেললাম, এ ভেক্টরটা তো জানি, তাহলে এ থেকে এক্স বাদ দিলেই কি এ ওয়াইটা পাওয়া যায় না? পাওয়া যায় তো, ওকে। এবার এখানে বলছে এই ভেক্টরের লম্ব, এটা বি ভেক্টর, বি ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক বা উপাংশ, বি এর লম্ব দিক বরাবর অংশকটা চাইছে। তো এটা ধরে নিলাম আমাদের বি ভেক্টরটা, এটা ধরে নিলাম এ ভেক্টরটা। তো এ, এই যে বি, বি এর দিক বরাবর এর অংশক, এটার ফর্মুলা আমরা পড়ে আসছি থার্ড ক্লাসে, ডট গুণন থেকে আসছে। এই যে বি এর দিক বরাবর, বুঝছো, বি এর দিক বরাবর এর অংশক সেটা হচ্ছে এ এক্স। আমরা এটা বের করে ফেলছি, এই যে এ এক্স এর ফর্মুলা, এটা ডিরেক্ট ফর্মুলা, কেমন আসছে সব বুঝাইছি, ডট গুণন করে এটা নিয়ে আসছি। এটা কি এ এক্স এর ভ্যালুটা আসছে, তোমাকে কি এ এক্স চাইছে? না, তোমাকে চাইছে বি এর লম্ব দিক বরাবর এর অংশক। তো বি এর লম্ব দিক বরাবর এর অংশক এইটা না, সেটা হচ্ছে ডাব্লিউ, সেটা হচ্ছে ডাব্লিউ। তো আমরা কি দেখে আসছি, লম্বাংশ দুইটার যোগফল ওই ভেক্টরটা নিজে হয়। তার মানে এ এক্স আর ডাব্লিউ এই দুইটার যোগফল এ ভেক্টরটা নিচে, এ ভেক্টরটা নিচে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, ডাব্লিউ ভেক্টরটা ইকুয়ালস টু এ মাইনাস এ এক্স, দুইটা ভেক্টরের জাস্ট বিয়োগফল। এই যে এ ভেক্টরটা থেকে, এই যে এটা থেকে এটা বাদ দিছো, বাদ দিলে এটা আসে। আমার এখানে একটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল, বুঝতে পারতেছে, যে এটা থেকে এটা বাদ দিছো, এই ভেক্টরটা বাদ দিছো, তাহলে যেটা থাকে সেটা কি, ডাব্লিউ ভেক্টরটা। এটাই কিন্তু বের করতে বলছে, এটা কি, বি এর লম্ব দিক বরাবর, অর্থাৎ এই বরাবর, এই বরাবর কার উপাংশ, এর উপাংশ, এর উপাংশ। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এখানে কারো ভুল টুল হলে ক্যালকুলেশন মিস্টেক হবে, কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট, ওকে। তারপরেরটা কি বলছে, ডাব্লিউ বরাবর, ডাব্লিউ বরাবর এর অভিক্ষেপ, অর্থাৎ এই যে এই ভেক্টরটা বরাবর, এই ভেক্টরটা বরাবর এর অভিক্ষেপ, সেটা কি, ডাব্লিউ ভেক্টরের মানটাই হবে না? চিত্র দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তাই তো, ডাব্লিউ ভেক্টর বরাবর এর যেই উপাংশ সেটাই তো ডাব্লিউ, এই বরাবর, এই বরাবর এর উপাংশটাই ডাব্লিউ, তাই না? কারণ আমি বলতে পারি না ডাব্লিউ বরাবর এর উপাংশ আসলে ডাব্লিউ নিজেই, তাই না? আর উপাংশ আর অভিক্ষেপ দুটা সেম জিনিস, একটা ভেক্টর একটা স্কেলার। তার মানে ডাব্লিউ বরাবর এর অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ কি, এই ভেক্টরটার মান হবে, এই ভেক্টরটার মান হবে, ঠিক আছে? বলো বলো বলো, সবাই কি বুঝছো? আমাকে বলো, সবাই বুঝছো? এইবার এই অঙ্কটা অন্যরকমও হতে পারে। তুমি চিন্তা করো তো, বি এর লম্ব দিক বরাবর এর উপাংশ চাইছে না?
কোয়েশ্চেনটা আবার পড়ো, বি এর লম্ব দিক বরাবর এর উপাংশ। এখন এটা ধরো আমাদের বি ভেক্টরটা, এটা ধরো আমাদের বি ভেক্টরটা, আরেকটা কলম লাগবে, একটু নিয়ে আসতেছে, দাঁড়াও। তোমাকে চাইছে বি এর লম্ব দিক বরাবর এর উপাংশ। বি এর লম্ব দিক আমরা এইটা ধরে নিছি, তাই না? বি এর লম্ব দিক কি খালি এইটা হতে পারে? এইটা 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 যে কোনো দিকে, দেখো সবগুলা দিকে কিন্তু বি এর লম্ব দিক। তার মানে এটার অ্যান্সার কিন্তু অনেকভাবে হতে পারে। আমরা একটা অ্যান্সার বের করছি, একটা অ্যান্সার বের করছি, বুঝতে পারলাম? তো এটার সলিউশন অন্যভাবেও করা সম্ভব, ক্রস গুণ দিয়েও করা সম্ভব, বাট এটা হচ্ছে সবচাইতে সহজ, এটা হচ্ছে সবচাইতে সহজ। বুঝতে পারলাম? অঙ্কটা একটু প্যারা, ঠিক আছে, বাট তোমরা সবাই বুঝছো না? বলো তো, এমন কেউ কি আসছো যে বুঝো নাই? এবার এই চ্যাপ্টারে সবচেয়ে কঠিন কনসেপ্টে যাব, মনোযোগ দিবা। এই চ্যাপ্টারে সবচাইতে কঠিন কনসেপ্টে যাব। তোমরা সবাই সরল রেখা পড়ে আসছো? তোমরা সবাই কি সরল রেখা পড়ে আসছো? আমরা এখন সরল রেখার ভেক্টর সমীকরণ দেখব। তোমরা যেই সরল রেখা পড়ে আসছো সেটা কি একটা দ্বিমাত্রিক সরল রেখা না? তোমরা যেই সরল রেখা পড়ে আসছো সেটা একটা দ্বিমাত্রিক সরল রেখা, তাই না? সেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে। আমাদের সরল রেখাটা একটা তলে আঁকাতে পারবে, মানে দ্বিমাত্রিক, তাই তো? সরল রেখা কি ত্রিমাত্রিক হইতে পারে না? এই যে এটা একটা সরল রেখা, চিন্তা করো, এটা একটা ত্রিমাত্রিক সরল রেখা হয়ে গেল না? 3D সরল রেখা তো হতেই পারে, তাই না? একটু চিন্তা করো, তোমার যেই রুমটা, তোমার রুমের এক কোণা থেকে আরেক কোণা একটা সুতা, সুতা টেনে জাস্ট লম্বা করে দিবা, এটা কি একটা ত্রিমাত্রিক সরল রেখা না? তাই তো? তো আমরা এখন ত্রিমাত্রিক সরল রেখা নিয়ে আলোচনা করব। ত্রিমাত্রিক সরল রেখা মানে ওই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুতে 3টা স্থানাঙ্ক থাকবে, ভুজ, কোটি আর জেড। ওকে, তো ওটা বোঝার জন্য আগে আমাকে দ্বিমাত্রিক সরল রেখা নিয়ে একটু আলাপ করতে হবে। তো ধরো এই হচ্ছে আমাদের একটা দ্বিমাত্রিক সরল রেখা, ঠিক আছে? এই হচ্ছে আমার একটা দ্বিমাত্রিক সরল রেখা, এই হলুদটা। এখন এই দ্বিমাত্রিক সরল রেখার একটা সমীকরণ চিন্তা করো। ধরো এই সরল রেখাটা সমীকরণ হচ্ছে x প্লাস টুয়াইস ওয়াই ইকুয়ালস টু 1। এটা হচ্ছে এই সরল রেখাটার সমীকরণ। একটা সরল রেখার সমীকরণ আসলে কি বোঝায়? একটা সম্পর্ক বোঝায়, এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক না? তাই তো, ওই সম্পর্কটা এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু মেনে চলবে। এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু মেনে চলবে। এই সম্পর্কটা কি বলতেছে? একটা বিন্দুর ভুজ প্লাস কোটির দ্বিগুণ, এই দুটা যোগ করলে যোগফলটা 1 হয়। এটাই কিন্তু সেই সম্পর্কটা। একটু সহজভাবে চিন্তা করো, এই জিনিসটা আসলে কি বোঝায়? এমন সব বিন্দু, এমন সব বিন্দু যাদের ভুজ আর কোটি, কোটিকে 2 দিয়ে গুণ করলে যেই রেজাল্টটা হয় তার যোগফল 1, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো 1,0, 1,0 কিন্তু এই রেখাটার উপরস্থ একটা বিন্দু। দেখো 1 প্লাস 2 ইন্টু 0 ইকুয়ালস টু 1, তাই না? তো এটা হচ্ছে এমন একটা শর্ত যেটা এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু মেনে চলে। তার মানে উল্টাভাবে আমরা বলতে পারি এই শর্তটা বা এই সমীকরণের মাধ্যমে আমরা এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু জেনারেট করতে পারবো। আবার বলি, এই শর্ত বা সমীকরণের মাধ্যমে এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু জেনারেট করতে পারবো। ফর এক্সাম্পল, তুমি x এর ভ্যালু 1 বসাও, তাহলে y এর ভ্যালু এখান থেকে পাবা না, y এর ভ্যালু 2। তুমি x এর ভ্যালু 0 বসাও, তাহলে y এর ভ্যালু কত পাবা? হাফ। তুমি x এর ভ্যালু যে কোনো কিছু বসাও, -1 বসাও, তাহলে y এর ভ্যালু কত পাবা? 1, তাই না? তাহলে এই শর্তটার মাধ্যমে আমরা এই যে সরল রেখা তার উপরস্থ প্রত্যেকটা বিন্দু জেনারেট করতে পারবো। বুঝতেছো? এগুলো জাস্ট বেসিক কনসেপ্ট। এখন পরামিতিক সমীকরণ বলতে কিছু একটা আছে, সবাই বুঝছো? জানো এটা? পরামিতিক সমীকরণ বলতে কিছু একটা আছে, এটা কি জানো? এই পরামিতিক সমীকরণ পড়ো নাই? আয় হায়। পরামিতিক সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে সম্পর্কটা সরাসরি না। দেখো এখানে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কিন্তু সরাসরি দেওয়া, এক্স আর ওয়াই এর মধ্যকার সম্পর্ক সরাসরি দেওয়া। এখন পরামিতিক সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে এই সম্পর্কটা সরাসরি দেওয়া থাকবে না, তৃতীয় একটা চলকের মাধ্যমে দেওয়া থাকবে, তৃতীয় একটা চলকের মাধ্যমে দেওয়া থাকবে। তো কিভাবে? ধরো এই সম্পর্কটা কি আমি এভাবে লিখলাম, এক্স ইকুয়ালস টু টি মাইনাস 1 লিখলাম, অথবা টি প্লাস 1, টি মাইনাস 1 লিখি।
এক্স না, ধরো ওয়াই ইকুয়ালস টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন ওয়াই এর ভ্যালু যদি টি মাইনাস ওয়ান এখানে বসাও, তাহলে এক্স এর ভ্যালু কত হয় বলো তো? তাহলে এক্স এর ভ্যালু কত হয়? এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু টি মাইনাস টু ইকুয়ালস টু ওয়ান। দেখো আমি ওয়াই এর ভ্যালু এটা ধরে নিছি, ওয়াই এর ভ্যালুটা বসাইছি, তাহলে আমাদের এক্স এর ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে মাইনাস টু টি প্লাস ওয়ান। এই জিনিসটা আমি এখানে লিখে দিলাম, এক্স ইকুয়ালস টু মাইনাস টু টি প্লাস ওয়ান। বক্সের মধ্যে যে জিনিসটা, এই জিনিসটা একটু খেয়াল করো, এটাও একটা সমীকরণ। এই সমীকরণটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। কেন এটাকে পরামিতিক সমীকরণ বলা হয়? এই সমীকরণে এক্স আর ওয়াই এর মধ্যকার সম্পর্ক সরাসরি দেওয়া আছে। কিভাবে দেখো, তুমি এভাবে বলতে পারো এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস টু ওয়াই না, তার মানে ওয়ান থেকে ওয়াই এর দুগুণ বাদ দিলে তুমি ভুজটা পাবা বা এক্সটা পাবা। এখানে ওই সম্পর্কটা সরাসরি না দিয়ে তৃতীয় একটা চলক বা টি এর মাধ্যমে প্রকাশ করে ফেলছে, টি এর মাধ্যমে প্রকাশ করে ফেলছে। বুঝতে পারলাম? আমাকে বলো তো সবাই। প্লাস থ্রি হবে, আরে বলো বলো, আমি এই সম্পর্কটাকে সরাসরি না দেখায় টি এর মাধ্যমে প্রকাশ করছি। সুবিধা কি হয়েছে? তুমি টি এর যে কোনো একটা ভ্যালু দাও, তাহলে এই সরল রেখার উপরস্থ বিন্দুগুলা পাওয়া শুরু করবে। ধরো টি এর ভ্যালু শূন্য বসাইছো, টি এর ভ্যালু শূন্য বসাও, দেখো তো কি হয়। টি এর ভ্যালু শূন্য বসালে এক্স এর ভ্যালু হয় থ্রি, ওয়াই এর ভ্যালু হয় মাইনাস ওয়ান। আচ্ছা বলো, তোমাদের সরল রেখা চ্যাপ্টারে পরামিতিক সমীকরণ পড়ানো হয়েছে, তোমরা মনে করতে পারছো না। দেখো এটার সুবিধাটা কি? টি এর যে কোনো একটা ভ্যালু চিন্তা করো, টি এর যে কোনো একটা ভ্যালু চিন্তা করো। ধরো টি এর ভ্যালু কত বসাবা? টি এর ভ্যালু ওয়ান বসাও। টি এর ভ্যালু যদি ওয়ান বসাও, তাহলে দেখো তো টি এর ভ্যালু ওয়ান বসালে আমাদের কি বিন্দুটা পাওয়া যায়? আমাদের এক্স এর ভ্যালু কত হয়? আমাদের এক্স এর ভ্যালু হয় ওয়ান, আমাদের এক্স এর ভ্যালু হয় ওয়ান, ওয়াই এর ভ্যালু কত? শূন্য। এই যে এইটা, টি এর ভ্যালু ওয়ান বসালে, এই ভুল করে ফেলছি, এক্স ইকুয়ালস টু ওয়ান হলে ওয়াই এর ভ্যালু শূন্য। আরে আমি এত সিলি মিস্টেক কেন করতেছি আজকে? দেখো টি এর ভ্যালু ওয়ান বসায় এই সরল রেখার উপরস্থ একটা বিন্দু পাইছো না? একটা বিন্দু তো পাইছো। তো এটা হচ্ছে পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণের সুবিধাটা কি? আমি পরের পেজে একটু লিখে দিচ্ছি। দেখো এই সমীকরণটারই পরামিতিক ভার্সন হচ্ছে এইটা। এটার সুবিধা হচ্ছে তুমি জাস্ট টি এর ভ্যালুটা চেঞ্জ করে করে এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু জেনারেট করতে পারবা। টি এর ভ্যালু ওয়ান বসাও, তাহলে এমন একটা বিন্দু পাবা যেটা এই সরল রেখার উপরে। টি এর ভ্যালু টু বসাও, এমন একটা বিন্দু পাবা যেটা এই সরল রেখার উপরে। ঠিক আছে, এটা গেল পরামিতিক সমীকরণ। এই সরল রেখার ভেক্টর সমীকরণও লেখা যায়। তো কোন একটা বিন্দুর ভেক্টর স্থানাঙ্ক কি হয়? এটা ধরো এক্স কমা ওয়াই বিন্দু, তাহলে এই বিন্দুটার অবস্থান ভেক্টর তুমি যদি প্রকাশ করো, অবস্থান ভেক্টরটা কি হবে? ভুজের সাথে জাস্ট আই ক্যাপ নিয়ে আসবা, প্লাস কোটির সাথে জে ক্যাপ নিয়ে আসবা, তাই না? তাই না? বুঝতে পারলাম? তাহলে এই যে সরল রেখা, এই সরল রেখাটার ভেক্টর সমীকরণ কেমন হবে? তো এই সরল রেখাটার ভেক্টর সমীকরণ যদি আমি আর দিয়ে প্রকাশ করি, আমাদের ভেক্টর সমীকরণ যেটা হবে, এই সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দুতে ভুজ কত? এই যে এইটা, তাই না? মাইনাস টু টি প্লাস থ্রি আই ক্যাপ, কোটি কত? টি মাইনাস ওয়ান প্লাস টি মাইনাস ওয়ান জ্যা ক্যাপ। এই যে যেটা আসছে সেটা হচ্ছে এই সরল রেখাটার ভেক্টর সমীকরণ। ওই ভেক্টর সমীকরণে একটা অজানা রাশি বা টি থাকবে। তুমি যদি এখন এটাকে একটু সিম্পলিফাই করো, যেটা পাবা সেটা হচ্ছে মাইনাস টু টি আই ক্যাপ প্লাস টি জে ক্যাপ। আমি টি গুলাকে আলাদা করতেছি আর ওই দুটাকে আলাদা করতেছি, প্লাস থ্রি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে এই সরল রেখাটার, এই দ্বিমাত্রিক সরল রেখাটার ভেক্টর সমীকরণ আসলে এরকম, থ্রি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টি ইন্টু মাইনাস টু আই ক্যাপ
প্লাস জে ক্যাপ। এতটুকু সবাই বুঝছো? ওয়াই কে ক্যাপ দিছি, আরে ওয়াই জে ক্যাপ। বলো এতটুকু সবাই বুঝছো? এটা হচ্ছে একটা সরল রেখার নর্মাল সমীকরণ। এখন এই নর্মাল সমীকরণ এক্স আর ওয়াই এর মধ্যকার সম্পর্ক সরাসরি প্রকাশ করে। এখন এটা নর্মাল না করে আমি একটা পরামিতিক আকারে নিয়ে গেছি। পরামিতিক আকারের সুবিধা কি? এক্স আর ওয়াই এর মধ্যকার সম্পর্ক সরাসরি প্রকাশ করা হয় না, সেটা তৃতীয় একটা চলক বা টি এর মাধ্যমে প্রকাশ করা হয়। তুমি টি এর বিভিন্ন ভ্যালু ধরে এই সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দু জেনারেট করতে পারবা। টি এর ভ্যালু 1 ধরো, তাহলে এখানে একটা ভ্যালু পাবা, এখানে একটা ভ্যালু পাবা। ওই বিন্দুটা দেখবে এই সরল রেখার উপরস্থ। টি এর ভ্যালু 2 বসাও, তাহলে এই সরল রেখার উপরস্থ আরেকটা বিন্দু পাবা। তার মানে টি এর ভ্যালু চেঞ্জ করে করে তুমি এই সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসতে পারবা। ওকে, ওকে, আমাদের সমীকরণের কাজও কিন্তু ছিল এটা। এটার মাধ্যমে এক্স আর ওয়াই এর সম্পর্কের মাধ্যমে আমি এই সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসতে পারবো। এখন এটা তো গেল নর্মাল সমীকরণ বা কার্তেশীয় সমীকরণ বলে, আমরা এটাকে ভেক্টর সমীকরণে নিয়ে যাব। তো যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে তার ভেক্টর সমীকরণ কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন এই সরল রেখাটার উপরস্থ যে কোনো বিন্দু, তাদের ভুজার কোটি, সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি না, এক্স আর ওয়াই, যেখানে টিটা হচ্ছে পরিবর্তনশীল রাশি। টি এর ভ্যালু চেঞ্জ করে করে টি এর ভ্যালু চেঞ্জ করে করে আমি এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসতে পারবো। ওকে, তো এখন এটাকে আমি ভেক্টর আকারে প্রকাশ করব, ভুজ আই ক্যাপ প্লাস কোটি জে ক্যাপ। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ভুজ আই ক্যাপ প্লাস কোটি জে ক্যাপ, যেখানে টিটা হচ্ছে পরিবর্তনশীল। তো একটু মডিফাই করে আমি এখানে নিয়ে আসছি, এখানে টিটা হচ্ছে পরিবর্তনশীল রাশি, টিটা হচ্ছে পরিবর্তনশীল রাশি, তার মানে টি এর ভ্যালু পরিবর্তন করে এই সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরটা আমি নিয়ে আসতে পারবো। ওটাই আসতো স্থানাঙ্ক, এটাই আসতো স্থানাঙ্ক, এখানে কি অবস্থান ভেক্টরটা চলে আসবে। এটাকেই বলা হয় ভেক্টর সমীকরণ, এটাকেই বলা হয় ভেক্টর সমীকরণ। বুঝছো? এই বলো, বুঝছো সবাই? ঘাবড়ানোর কিছু নাই, ফর্মুলা খুবই সহজ। ঘাবড়ানোর কিছু নাই, ফর্মুলা খুবই সহজ। হ্যাঁ, একটু কমপ্লেক্স লাগতেছে, জাস্ট কনসেপ্টটা বুঝো। এগুলো মনে রাখার কিছু নাই, এগুলো মনে রাখার কিছু নাই। যতটুকু পড়াইছি কনসেপ্ট বুঝছো না? কনসেপ্ট বুঝলেই হবে, কনসেপ্ট বুঝলেই হবে, কনসেপ্ট বুঝলেই হবে। লাস্টে জাস্ট একটা লাইন মনে রাখতে হবে, ওই একটা লাইন কি আমি সেটা বলে দিব, আমি সেটা বলে দিব। তো আপাতত জাস্ট কনসেপ্টগুলো বুঝো। আচ্ছা, আমরা এখনো কিন্তু দ্বিমাত্রিকেই পড়ে আসি, তাই না? আমরা এখনো কিন্তু দ্বিমাত্রিকেই পড়ে আসছি। দ্বিমাত্রিক হলে কি সেখানে তিনটা স্থানাঙ্ক আসবে না? আচ্ছা, দ্বিমাত্রিক সরল রেখায়, দ্বিমাত্রিক সরল রেখায় তোমরা সরল রেখার সমীকরণ পড়ে আসছো, মনে পড়ে? y = mx + c, সহজ জিনিস, এরকম ছিল না? এখানে অজানা রাশি কারা কারা? এম আর সি, এম আর সি। এম এর কাজ কি বলো তো? এম এর কাজ কি আর সি এর কাজ কি? সি হচ্ছে এই সরল রেখাটা y অক্ষ থেকে কতটুকু কাটে, এটার পরিচয় সি ছিল না? তার মানে এই সরল রেখাটা c,0 এই বিন্দু দিয়ে যায়, 0,c এই বিন্দু দিয়ে যায়। তার মানে সি এর কাজ হচ্ছে এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটা প্রকাশ করা, তাই না? একটা বিন্দু দিয়ে যায় 0,c, সেটা দিয়ে প্রকাশ করা। এম এর কাজ কি? সরল রেখাটার দিক প্রকাশ করা, সরল রেখাটার দিক প্রকাশ করা, তাই না? এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ তৈরি করছে তার ত্রিকোণমিতিক ট্যানটাই কি? এম ছিল। এম ফিক্স মানে কি? সরল রেখার দিকটা ফিক্স হয়ে গেছে, সরল রেখার দিকটা ফিক্স হয়ে গেছে। বুঝাতে পারলাম? আবার সরল রেখার এক বিন্দুগামী একটা সমীকরণ ছিল, মনে করো একটা সরল রেখা x1, y1 এই বিন্দু দিয়ে যায় এবং তার ঢাল হচ্ছে m। তাহলে ওই সরল রেখার সমীকরণ হতে এরকম, y - y1 = m × x - x1। তো এই দুইটা জিনিসের কাজ আসলে কি? একটা বিন্দুর কাজ হচ্ছে সরল রেখাটা কোনো একটা বিন্দু দিয়ে যায়, যে কোনো একটা বিন্দু। আর এম এর কাজ কি? সরল রেখাটার দিক প্রকাশ করা, সরল রেখাটার দিক প্রকাশ করা। এই দুইটা ফিক্স করতে পারলেই হয়ে গেছে, আমাদের সরল রেখার সমীকরণ চলে আসছে। আমি তোমাকে বললাম একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যায় এবং এর দিকটা বলে দিলাম, এবং এটার দিক বলে দিলাম, এটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে সরল রেখাটা ফিক্সড হয়ে গেছে না? সরল রেখাটা ডিফাইন্ড হয়ে গেছে না? আমাকে বলো তো।
একটা মাত্রই সরল রেখা পাওয়া যাবে যেটা এই বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাই না? তার মানে যে কোনো দুনিয়ার যে কোনো সরল রেখা ডিফাইন করার জন্য দুইটা জিনিস দরকার, তার উপরস্থ একটা বিন্দু এবং তার দিক। এটা বুঝছো? বলো, আবার বলি, দুনিয়ার যে কোনো সরল রেখা, ধরো তুমি 3D-তে চিন্তা করো, একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এবং এটার দিক আমি বলে দিলাম এই দিক বরাবর, তাহলে এই বিন্দু দিয়ে যায় এবং এই দিক বরাবর কিন্তু একটা মাত্র সরল রেখাই আছে, তাই না? তার মানে দুনিয়ার যে কোনো সরল রেখা ডিফাইন করার জন্য দুইটা জিনিস দরকার, তার উপরস্থ একটা বিন্দু, তার দিক। ওকে, এখন আমরা সরল রেখার ভেক্টর সমীকরণে যাব। এবার ত্রিমাত্রিক সরল রেখায় চলে যাব। এটা ধরো আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। আচ্ছা, এটার দিকে একটু খেয়াল করো, এই আকৃতিটার দিকে একটু খেয়াল করো। এই আকৃতি থেকেই আসলে আমাদের ভেক্টর সমীকরণটা আসবে। সিটা কি? কোন একটা বিন্দু, সরল রেখাটা 0, এই বিন্দু দিয়ে যাচ্ছে। এমটা কি দিক প্রকাশ করে, এম কি প্রকাশ করে? এম হচ্ছে দিক প্রকাশ করে। আর এক্সটা হচ্ছে চলক, এক্স এর ভ্যালুটা তুমি চেঞ্জ করবা, তাই না? এক্স তো চলক, এক্স এর ভ্যালু চেঞ্জ করেই তো ওয়াই এর ভ্যালু আসবে। ওকে, ঠিক আছে। এখন 3D-তে একটা সরল রেখা চিন্তা করো, এই একটা সরল রেখা, এটা 3D-তে, কিন্তু এটা 3D-তে, বুঝাতে পারলাম? এই সরল রেখাটা 3D-তে। তো এই সরল রেখার উপরস্থ একটা বিন্দু, ধরো এ বিন্দু, এই সরল রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে এ বিন্দু। আমি এটার স্থানাঙ্ক দিলাম এ কমা বি কমা সি না দিয়ে এ এক্স কমা এ ওয়াই কমা এ জেড। আমি তোমাকে বললাম এই হলুদ সরল রেখাটা এই এ বিন্দু দিয়ে যাচ্ছে। এখন 3D-তে বা ভেক্টরে দিক প্রকাশ করা হয় কি দিয়ে? আমাকে বলো তো। 3D-তে দিক প্রকাশ করা হয় কি দিয়ে? পড়াইছি, বলছে কিন্তু একক ভেক্টর দিয়ে, তাই না? একক ভেক্টর দিয়ে। তো আমরা আসলে একক ভেক্টর না, নর্মাল একটা ভেক্টর দিয়ে দিক প্রকাশ করব। ধরো আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। আমি বললাম ভি ভেক্টরের সমান্তরাল সেটা। আমাদের যেই সরল রেখাটা সেটা এ বিন্দু দিয়ে যাচ্ছে এবং বি ভেক্টরের সমান্তরাল। একক ভেক্টর দিয়ে দিক প্রকাশ করা হয়, বাট নর্মাল একটা ভেক্টর দিয়েও তুমি দিক প্রকাশ করতে পারবে, কারণ একটা ভেক্টরের দিক তো একটাই, তাই না? তো ধরো এটা হচ্ছে আমাদের বি ভেক্টরটা হচ্ছে এরকম, bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং এটার সমান্তরাল। তাহলে এই যে 3D সরল রেখাটা, এই 3D সরল রেখাটার সমীকরণ কি হবে? তোমরা একটু 2D থেকে চিন্তা করো, y = c + mx। এটাই তো ছিল 2D সরল রেখার সমীকরণ, তাই না? আচ্ছা, এখন 3D সরল রেখার সমীকরণকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করব। ভেক্টর সমীকরণ যেহেতু আর ভেক্টর। আচ্ছা, এখন c ছিল একটা বিন্দু, মনে করে দেখো y অক্ষ থেকে কতটুকু কাটছে, মানে 0, c ওই বিন্দু দিয়ে যাচ্ছে। এই সরল রেখাটা এ বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এ বিন্দুর যে অবস্থান ভেক্টরটা সেটা এখানে বসে যাবে। এ বিন্দুর যে অবস্থান ভেক্টরটা, কারণ আমাদের সরল রেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, ওই সি এর জায়গায় এটা বসবে, ঠিক আছে? আর ঢাল কি বোঝাইতো? ডিরেকশনটা না, ডিরেকশনটা বুঝাইতো। তো এখানে ডিরেকশন কে বোঝাচ্ছে? একটা ভেক্টর, বি ভেক্টর, এ প্লাস বি ভেক্টর। এম এর সাথে কি একটা চলক গুণাকারে থাকতো এক্স, এইবার একটা চলক গুণাকারে থাকবে হচ্ছে টি, তো এটাই হচ্ছে আমাদের এই সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন। একটা সরল রেখা এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল। একটা সরল রেখা এ বিন্দুগামী, বুঝছো? একটা সরল রেখা এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল, তার ভেক্টর ইকুয়েশন হবে এইটা। তাহলে এটা কি হবে বলো তো? ax i ক্যাপ, সবাই একটু লেখো, আর একটু ডিটেলস একটু পরে বুঝাইতেছি। ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ
প্লাস টি ইন্টু এটা একটু নিচে লিখতে হবে, নিচে না লিখে এটা একটু এদিকে নিয়ে আসি, প্লাস টি ইন্টু bx i cap প্লাস by j cap প্লাস bz k cap। লেখা হয়েছে? এতটুকু লেখা হয়েছে? এখন এইটা যেহেতু এই সরল রেখাটা, এই 3D সরল রেখাটার কি ভেক্টর ইকুয়েশন, তার মানে এই সমীকরণটার মাধ্যমে এই 3D সরল রেখাটার উপরস্থ প্রত্যেকটা বিন্দু আমাকে জেনারেট করতে পারতে হবে। ওটা দেখাইতে পারলেই কাজ হয়ে যাবে, বুঝছো? এটা যেহেতু সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন, তার মানে এই সমীকরণটার মাধ্যমে এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু জেনারেট করতে পারতে হবে, নিয়ে আসতে পারতে হবে। কার ভ্যালু চেঞ্জ করে করে? টি এর ভ্যালুটা চেঞ্জ করে, অর্থাৎ টি এর ভ্যালু পরিবর্তন করে করে এই সমীকরণ থেকে আমি কি এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর বা স্থানাঙ্কটা নিয়ে আসতে পারবো। সেটাই কিন্তু আমাদের নর্মাল 2D ইকুয়েশনে ছিল। খেয়াল করো, এই যে টি এর ভ্যালুটা চেঞ্জ করে করে তুমি এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসতে পারবা। এখন আমাকে দেখাইতে হবে যে এই টি এর ভ্যালু চেঞ্জ করে করে আমি এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসতে পারবো। তাইলেই কি এইটা এই সরল রেখাটার একটা সমীকরণ হবে, এই সরল রেখাটা একটা সমীকরণ হবে। বুঝাতে পারলাম? একটু কমপ্লেক্স লাগবে, এই কনসেপ্টটা নতুন এন্ড কমপ্লেক্সও। ঠিক আছে? আচ্ছা, এখন চিন্তা করো তো, এ ভেক্টরটা কি এই বিন্দুর অবস্থান ভেক্টর ছিল না? এই যে এখানে যে আকাশী কালারের ভেক্টরটা, এটাই তো আমাদের এ ভেক্টরটা, আকাশী কালারের এ ভেক্টরটা। বি ভেক্টর তার সাথে একটা স্কেলার গুণ করছে, তার মানে বি ভেক্টরের দিক চেঞ্জ হবে না, সমান্তরালে থাকবে, ওর আকৃতি ছোট বড় হয়ে যাবে। তো বি এর সাথে যদি টি গুণ করো, তাহলে ধরো এরকম একটা কিছু একটা আসবে। ধরো বি, এটা হচ্ছে আমার এটার সাথে তুমি কি করছো, এই হচ্ছে আমাদের এ ভেক্টরটা, এই হচ্ছে আমাদের টি বি, এই ভেক্টরটা। বুঝতে পারলাম? এই ভেক্টরটা হচ্ছে এইটার অবস্থান ভেক্টর, আর টিবি কি দেখো, এই যে বি এর সমান্তরাল সাইজটা একটু ছোট করে দিছে, আমরা ধরে নিচ্ছি টি এর ভ্যালু 1 এর থেকে ছোট। তাহলে এ ভেক্টরটা প্লাস টিবি ভেক্টর, এই ভেক্টরটা, এই দুইটার যোগফল আসলে কি হবে বলো তো? ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করে এটা হয় না? আমাকে বলো তো, এই হলুদ ভেক্টরটা আসলে কি? এই বিন্দুটার অবস্থান ভেক্টর না? এই যে খেয়াল করো, এই বিন্দুটার অবস্থান ভেক্টর না? আমি কথা বুঝাইতে পারলাম? এখন তুমি টি এর ভ্যালু যদি বাড়াও কমাও, এই যে ত্রিভুজ সূত্র, কিন্তু এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে আমাদের আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর। এখন টি এর ভ্যালু বাড়ায় বা কমায় এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু তুমি জেনারেট করতে পারবা, তাই না? জাস্ট এখানে চিন্তা করো, আর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর। এবার ফিগারটার দিকে তাকাও, এ ভেক্টরটা ফিক্সড, এই বিন্দুর অবস্থান ভেক্টর। বি ভেক্টরটাও ফিক্সড, বি হচ্ছে ডিরেকশন ভেক্টরটা, এটার সমান্তরালে সরল রেখাটা থাকবে। ওকে, এখন এটার সমীকরণ হবে এমন একটা সমীকরণ যার মাধ্যমে তুমি এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু জেনারেট করতে পারবা। তুমি দেখো তো, টি এর ভ্যালু এটা, এখন টি এর ভ্যালু যদি আরেকটু বাড়ায় দাও, তাহলে টিবি ভেক্টরটা দেখতে এরকম হবে, তাই না? তখন এ ভেক্টর আর টিবি ভেক্টর যোগ করলে কি এই বিন্দুর অবস্থান ভেক্টরটা পাওয়া যাবে। তুমি ধরো এই বিন্দুর অবস্থান ভেক্টর চাইতে চাও, তখন টি এর ভ্যালুটা নেগেটিভ করে দিতে হবে, তখন টিবি ভেক্টরটা হয়ে যাবে এতটুকু। এ ভেক্টর প্লাস টি ভেক্টর যোগ করলে কি এই বিন্দুর অবস্থান ভেক্টর বের হয়ে যাবে। বলো, বুঝছো? মাথার উপর দিয়ে যাইতেছে? এবার মনোযোগ দাও, একটু কঠিন কনসেপ্ট, মনোযোগ দাও। ধরো আমি তোমাকে বললাম একটা ভেক্টর, একটা সরল রেখা, একটা 3D সরল রেখা এ বিন্দু দিয়ে যায় এবং এই ভেক্টরটার সমান্তরাল। তুমি একটা বিন্দু বলে দিছো, দিক বলে দিছো, দুইটা ফিক্স করলেই সরল রেখা ফিক্স হয়ে যায়। এই বিন্দু দিয়ে যায় এবং এই সরল রেখার সমান্তরাল। তাহলে এই যে সরল রেখাটা, হলুদ সরল রেখাটা, তার সমীকরণ কি হবে, তার ভেক্টর সমীকরণ কি হবে? তো সমীকরণ হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে
তুমি ওই সরলরেখার প্রত্যেকটা বিন্দুকে রিপ্রেজেন্ট করতে পারো, বা ওই সরলরেখার প্রত্যেকটা বিন্দু জেনারেট করতে পারো, তৈরি করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এই হলুদ সরল রেখাটার ভেক্টর সমীকরণ আমরা ধরে নিই আর ভেক্টর। এটা কি হবে? এটা যেহেতু এ বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর এই সমীকরণে থাকবে, কারণ এটা তো এটার উপরস্থ বিন্দু বলেই দিছে। তো আর ইকুয়ালস টু এ ভেক্টর, তার মানে এই বিন্দুটা এই সরল রেখাকে জেনারেট করতে পারতেই হবে, তাই না? যে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা আর ভেক্টর। ঠিক আছে? প্লাস একটা চলমান জিনিস, টি এর ভ্যালু চেঞ্জ হবে ইনটু বি ভেক্টর। এখন এটা কি বোঝায় সেটা আমি বোঝানোর চেষ্টা করি। আর ভেক্টর হচ্ছে এই সরল রেখাটার ভেক্টর সমীকরণ, তার মানে সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু এই আর দ্বারা কি নির্দেশিত হচ্ছে বা ডিফাইন হচ্ছে। এই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর আর দিয়ে নির্দিষ্ট বা ডিফাইন হচ্ছে। ওকে, এ ভেক্টরটা এটা। এখন খেয়াল করো তো, বি ভেক্টর এর সাথে টি গুণ করতেছে, বি এর সাথে একটা স্কেলার গুণ করতেছে, তাহলে বি এর ডিরেকশন ওই দিকেই থাকবে বা উল্টা দিকে হয়ে যাবে, ওর দৈর্ঘ্য ছোট বা বড় হবে। তো টিবি ভেক্টরটা করলে এরকম কিছু একটা হবে, তাই না? টি এর ভ্যালু আপ ডাউন করলে টিবি ভেক্টরটা এরকম হইতে পারে, বুঝছো? টি এর ভ্যালু পজিটিভ ছোট বড় করলে এই যে টি ভেক্টরটা ছোট বড় এরকম হতে পারে। আমরা ধরে নিলাম টিবি ভেক্টরটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমাদের টিবি ভেক্টর। এখন এ ভেক্টর আর টিবি ভেক্টর এই দুইটা যোগ করলে ত্রিভুজ সূত্র অনুসারে আমাদের আর ভেক্টরটা কি এটা আসে না? এটাই তো আর ভেক্টরটা, তাই না? এখন এই আর ভেক্টরটা আসলে কি প্রকাশ করতেছে? এই বিন্দুর অবস্থান ভেক্টর। তুমি একটু চিন্তা করে দেখো, টি এর ভ্যালু আরেকটু বাড়ালে এই আর ভেক্টরটাই এই বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করতো, এই বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করতো। আবার টি এর ভ্যালুটা যদি একটু কমাও, তাহলে আর ভেক্টরটা এই বিন্দুর অবস্থান ভেক্টর, আর ভেক্টর এই বিন্দুর অবস্থান ভেক্টর। টি এর ভ্যালু যদি নেগেটিভ করে দিতা, তাহলে টিবি কি উল্টা দিকে হয়ে যাইতো না? বলো তো, টিবি উল্টা দিকে হয়ে যাইতো, তখন এ প্লাস টিবি করলে এই বিন্দুটার অবস্থান ভেক্টর হইতো। আমি কি বুঝাইতে পারলাম? ফর্মুলাটা খুবই সহজ, কনসেপ্টটা জটিল। তুমি কি কনসেপ্টটা বুঝছো? কনসেপ্টটা একবার বুঝলেই হবে, কনসেপ্টটা একবার বুঝলেই হবে। বলো, এই ক্লিয়ার হইছে? সমীকরণ হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে কি তুমি ওই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু জেনারেট করতে পারবে। আর ভেক্টর সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেটার মাধ্যমে ওই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর তুমি বের করে ফেলতে পারবা। তো আমি ধরে নিচ্ছি এই রেখাটার ভেক্টর সমীকরণ হচ্ছে আর ভেক্টর। তো আর ভেক্টর কি হবে? এই সরল রেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, আমি নিশ্চিত যেটা এই বিন্দু দিয়ে যাবেই, তার মানে টি এর ভ্যালু 0 বসালেই দেখো এই বিন্দুর অবস্থান ভেক্টর চলে আসবে। টি এর ভ্যালু 0 বসায় দেখো, আমাদের আর ভেক্টরটা কি এ বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাবে। যেহেতু আমি নিশ্চিত, এই জন্য এটা যোগ করে দিতেই হবে। y = mx + c, 0, c বিন্দু দিয়ে যাইতো, আমি সিটা জাস্ট যোগ করে দিছি। তারপর প্লাস টিবি, তাহলে খেয়াল করো তো, এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টি ইন্টু বি যদি করো, টি এর ভ্যালু বাড়াইতে কমাইতে পারবে, তার মানে কি এই টিবি ভেক্টরটা বাড়বে কমবে, ছোট বড় হবে, এদিকে আসতে পারবে। টি এর ভ্যালু চেঞ্জ করে করে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর কি তুমি বের করতে পারবে না? বলো তো। ওকে ওকে, ফর্মুলাটা খুবই সহজ। একটা বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সমান্তরাল কোন সরল রেখার ভেক্টর সমীকরণ কি হবে? এইটা, বুঝছো? ফর্মুলাটা খুবই সহজ। এ বিন্দু দিয়ে যায় এবং বি ভেক্টরের সমান্তরাল যে কোনো সরল রেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এইটা। যে কোনো সরল রেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এটা। ফর্মুলাটা খুবই সহজ, বাট কনসেপ্টটা যেহেতু 3D তে একটু ভিজুয়ালাইজ করার ব্যাপার স্যাপার আছে। ওকে, ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি। এখানে দুইটা ম্যাথ আছে, খুবই সহজ ম্যাথ। একটা সরল রেখার ভেক্টর সমীকরণ বের করো, নির্ণয় করো যা এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল, যেখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এই যেটা, এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, আর বি এর সমান্তরাল। তাহলে বলো তো এ বিন্দুগামী এবং বি এর সমান্তরাল এরূপ সরলরেখার ভেক্টর সমীকরণ কি হবে? তুমি বাংলা একটু লিখবা।
এ বিন্দুগামী এবং বি এর সমান্তরাল এরকম যে কোনো সরল রেখার ভেক্টর সমীকরণ কি হবে? এ প্লাস বি ইন্টু টি বা টিবি, যেখানে টি হচ্ছে পরিবর্তনশীল, টি এর ভ্যালু চেঞ্জ হবে, সমীকরণে পরিবর্তনশীল জিনিস থাকে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এক্স এর ভ্যালুটা চেঞ্জ হইতো না? তাহলে দেখো তো, জাস্ট এ ভেক্টরের স্থানাঙ্কটা বসাও, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ প্লাস টি ইন্টু 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটাই কি এই সরল রেখাটার ভেক্টর সমীকরণ, এই সরল রেখাটার ভেক্টর সমীকরণ। বলো বুঝছো? পরেরটা করো তো, এর থেকে সহজ অঙ্ক হয়? একটা বিন্দুগামী এবং একটা সরল রেখার সমান্তরাল, একটা বিন্দুগামী একটা সরল রেখার সমান্তরাল, কোন সরল রেখার ভেক্টর ইকুয়েশন কি হবে? একটা বিন্দুগামী এবং একটা ভেক্টরের সমান্তরাল যে কোনো সরল রেখার সমীকরণ হবে যেই বিন্দুটা তার অবস্থান ভেক্টর প্লাস টি ইন্টু যেই ভেক্টরের সমান্তরাল সেই ভেক্টরটা দিয়ে গুণ করে দিবা, সেই ভেক্টরটা দিয়ে গুণ করে দিবা। বলো পরেরটা করো, পরেরটা করো। এটা কি আসছে? বাংলাটা আরেকবার বলবো? আচ্ছা বাংলাটা আরেকবার বলি। এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল এরকম যে কোনো রেখার ভেক্টর সমীকরণ হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টরটা। এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল, এখান থেকে দেখাই, এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল যে কোনো সরল রেখার সমীকরণ হবে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা, এ বিন্দুর অবস্থান ভেক্টরটা এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ প্লাস টি ইন্টু বি ভেক্টরটার সমীকরণ বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। বুঝতে পারলাম? বলো বলো বলো। ঠিক আছে, তো এটা কি গেল? এটা গেল হচ্ছে ভেক্টর সমীকরণ। ঠিক আছে, এটা গেছে হচ্ছে ভেক্টর সমীকরণ। এখন কার্তেশীয় সমীকরণ বলে একটা ব্যাপার আছে। কার্তেশীয় সমীকরণে কি এক্স ওয়াই জেড থাকবে, তাই না? দ্বিমাত্রিক কার্তেশীয় সমীকরণে কি এক্স আর ওয়াই থাকতো। এখন ত্রিমাত্রিক, এটা কিন্তু ত্রিমাত্রিক 3D-তে। তো 3D কার্তেশীয় ইকুয়েশনে আসলে তিনটা জিনিস থাকবে, এক্স ওয়াই জেড থাকবে। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। একটা সরল রেখার, এই সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন। এখন এটার কার্তেশীয় ইকুয়েশনটা দেখব। ঠিক আছে, তার মানে খেয়াল করো তো, আমাদের ভেক্টর ইকুয়েশন কি ছিল? আর ভেক্টরটা ইকুয়ালস টু এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টি ইন্টু বি। এটা সবাই বুঝছি। এবার এটা একটু লিখি আমি। আমাদের আর ভেক্টরটা ইকুয়ালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ প্লাস টি ইন্টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এতটুকু সবাই বুঝছি, ওকে? এখন এটার কার্তেশীয় সমীকরণটা চাচ্ছি। কার্তেশীয় সমীকরণে কি এক্স ওয়াই জেড আনতে হবে। তো আমাদের এই যে আর ভেক্টরটা কি? এই সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দুর কি স্থানাঙ্ক প্রকাশ করে না বা অবস্থান ভেক্টর প্রকাশ করে না? আর বিন্দুটা এই সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করে, তাই না? তো যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর একদম সাধারণভাবে আমরা কি এক্স ওয়াই জেড লিখতে পারি। একটা সরল রেখার উপরস্থ যে কোনো বিন্দু আমরা এক্স কমা ওয়াই ধরে নিতাম না সাধারণ? এটা যেহেতু ত্রিমাত্রিক আমরা এক্স ওয়াই জেড ধরে নিলাম। তার মানে দেখো তো, আর যেহেতু অবস্থান ভেক্টর, আর এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর হচ্ছে এই সরল রেখার উপরস্থ যে কোনো সাধারণ বিন্দু যেটাকে আমরা এক্স ওয়াই জেড প্রকাশ করলাম, তাহলে তার অবস্থান ভেক্টর হবে এটা। এবার রাইট সাইডে আই ক্যাপের সহগগুলো এক করো, এ এক্স প্লাস টি বি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই প্লাস টি বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড প্লাস টি বি জেড কে ক্যাপ।
বুঝতে পারলাম এতটুকু? বুঝতে পারলাম? বলো তো। আচ্ছা, এখন এই দুইটা জিনিস অবশ্যই সমান হবে, তাই না? দুইটা জিনিস সমান হলে কি, আই ক্যাপের সহগ সমান, জে ক্যাপের সহগ সমান, কে ক্যাপের সহগ সমান। তো আই ক্যাপের সহগ কারা কারা? এখানে হচ্ছে এক্স, ওখানে হচ্ছে কি এ এক্স প্লাস টি বি এক্স, ওয়াই ইকুয়ালস টু বি এক্স এ ওয়াই প্লাস টি বি ওয়াই, জেড ইকুয়ালস টু এ জেড প্লাস টি বি জেড। এতটুকু বুঝছি। এই দুটা ভেক্টর যেহেতু সমান, আমি কি করছি, আই ক্যাপের সহগ সমান আই ক্যাপের সহগ, দুই পাশ থেকে জাস্ট সহগগুলা কি করছি, সমীকৃত করছি। আই ক্যাপের সহগ দুইটা সমান লিখছি, জে ক্যাপের সহগ দুইটা সমান লিখছি, কে ক্যাপের সহগ দুইটা সমান লিখছি। তো এখান থেকে আমাদের এক্স ওয়াই জেড সম্বলিত একটা সমীকরণ আনতে হবে। সেটাই হবে এই সরল রেখাটার কার্তেশীয় সমীকরণ। এই সরল রেখাটার কার্তেশীয় সমীকরণ তুমি বলো তো, এখান থেকে টি এর ভ্যালু কত আসে? এক্স মাইনাস এ এক্স, হলুদ কালার দিয়ে দেখাই, আমাকে একটু বলো তো, এক্স মাইনাস এ এক্স ডিভাইডেড বাই বি এক্স, এই ভ্যালুটা কি টি আসে না? ওয়াই মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই, এই ভ্যালুটা কি টি আসে না? জেড মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি জেড, এটাই কি টি আসে না? বুঝছো? এক্স থেকে এ এক্স বাদ দিছি, বি এক্সটা নিচে নিয়ে আসছি। এই বুঝছি এতটুকু? এই যে এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই বি এক্স, এটা টি, ওয়াই মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই, এটা টি, এটা টি। এই তিনটা টি তো সমান, এই তিনটা টি সমান, তাই না? দেখো তো, এই তিনটা টি তো সেম টি, তার মানে এই ভ্যালুটা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই তিনটা সমান। এই তিনটা সমান লিখলে যেই সমীকরণটা আসবে, এটা মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট কনসেপ্টটা বুঝো। জাস্ট কনসেপ্টটা বুঝো, ওয়াই মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইকুয়ালস টু জেড মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি জেড। এই যে সমীকরণটা আসছে, এটাই হচ্ছে এই সরল রেখাটার কার্তেশীয় সমীকরণ। এখানে তিনটা ইকুয়াল, তিনটা পক্ষ আসছে, কারণ এটা ত্রিমাত্রিক, এক্স ওয়াই জেড তিনটাই আছে, সবাই কনসেপ্টটা বুঝছো? বলো, সবাই কি কনসেপ্টটা বুঝছো? একটা অঙ্ক করায় দিব, তাইলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যা দেখাইছি অতটুকু বুঝছো কিনা সেটা বলো। মুখস্থ রাখার কিছু দরকার নেই, জাস্ট একটা জিনিস মুখস্থ রাখবা, এই লাইনটা মুখস্থ রাখবা, দ্যাটস ইট। এই লাইনটা মুখস্থ রাখবা, বুঝছো? ওকে, আমরা এখন একটা অঙ্কে যাচ্ছি। ওকে, কারো যদি কঠিন লাগে এই ক্লাসটা আবার রিক্যাপ করবা, একটা ক্লাস দুইবার দেখাই যায়, এটা ভেক্টরের সবচাইতে কঠিন কনসেপ্ট। কোয়েশ্চেনটা পড়ো তো, কোয়েশ্চেনটা তোলো। এই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল সরল রেখার সমীকরণ চাইছে। এবার সরল রেখার ভেক্টর সমীকরণও চাইছে, কার্তেশীয় সমীকরণও চাইছে। আমরা আগে ভেক্টর সমীকরণটা বের করি, পরে কার্তেশীয় সমীকরণ বের করা দেখা যাবে। শুরুর দিকে ওই সরল রেখা থেকে যে কনসেপ্টগুলো নিয়ে আসছি, ওগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ওগুলো মনে রাখার কিছু নেই। তুমি বুঝতে পারছো, মাথায় গেছে, মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, দ্যাটস ইট। ওকে, একটা সরল রেখা প্রকাশের জন্য দুইটা জিনিসের দরকার হয়, ওর উপরস্থ একটা বিন্দু আর তার দিক। এই তার উপরস্থ একটা বিন্দু আর দিক প্রকাশ করে কি একটা ভেক্টর বলে দিলেই হয়। আমি বলে দিলাম সরল রেখাটা এই ভেক্টরের দিকে আছে, তার মানে দিকটা ফিক্সড হয়ে গেছে। তো কি করব, এই বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দু প্লাস একটা চলক ইনটু ওই ভেক্টরটা, তাহলে কি তার ভেক্টর সমীকরণ চলে আসবে। ঠিক আছে, তো এই বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা চিন্তা করি এ ভেক্টর, টু আই কে বাংলায় একটু লিখে নিবা, -4 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এই বিন্দুর অবস্থান ভেক্টর এটা, আর বি ভেক্টরটা, আমাদের যে বি ভেক্টরটা সেটা হচ্ছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ, 3i ক্যাপ প্লাস j ক্যাপ -5 k ক্যাপ।
তাহলে আমাদের যেই সরল রেখাটা তার ভেক্টর ইকুয়েশন কি হবে? a প্লাস টি ইন্টু বি। টি এর ভ্যালু তোমাকে কিছু করার দরকার নাই, টি এর ভ্যালু টি এর মতোই থাকবে। টিটা চেঞ্জ হতে পারবে, টি এর ভ্যালু চেঞ্জ করে করে এই রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু তুমি জেনারেট করতে পারবে। তো কি হয়? 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস টি ইন্টু 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এটাই কি ওই সরল রেখাটার কার্তেশীয় ইকুয়েশন। অঙ্ক খুবই সহজ, সবকিছু মাথার উপরে দিয়ে গেলেও অঙ্ক মাথার নিচে দিয়ে যাবে এখন, বুঝছো? এই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরালে যে এই বিন্দুগামী, এটার অবস্থান ভেক্টরটা বের করে ফেলছে, ঠিক আছে? এটা কি ভেক্টর ইকুয়েশন, এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। এখন এই সরল রেখাটার কার্তেশীয় সমীকরণ আমি বের করব, তার মানে এক্স ওয়াই জেড নিয়ে আসতে হবে। এই আরটা কি? আর এর পরিচয় কি বলতো? আরটাই তো সরল রেখা, ওই সরল রেখাটা, তার মানে আর আসলে ওই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে। আর ভেক্টরটা, আর হচ্ছে ওই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর। আর হচ্ছে ওই সরল রেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর, তাই না? তো আর এর পরিবর্তে আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড ক্যাপ ওটা লিখতে পারবো, ঠিক আছে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড ক্যাপ এটা লিখতে পারবো। তো আর এর পরিবর্তে আমরা লিখলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমাদের ভেক্টর ইকুয়েশন শেষ, এখন আমরা কার্তেশীয় সমীকরণে আসবো। এই যে আর এর পরিবর্তে এটা লিখলাম, আর রাইট সাইডে আই ক্যাপের সহগগুলো এক জায়গায় নাও। আই ক্যাপের সহগগুলো যদি এক জায়গায় নাও, 2 প্লাস 3t আই ক্যাপ, জে ক্যাপের সহগগুলো এক জায়গায় নাও, তাহলে কি হয় বলো তো? প্লাস -4 প্লাস টি জে ক্যাপ, তারপর 3 মাইনাস 5t কে ক্যাপ। বুঝতে পারলাম কি করছে? বুঝতে পারলাম তো? ওকে, এখন কি করবা? দুই পাশে জাস্ট সহগ সমীকৃত করবা। এক্স এর ভ্যালু কার সমান? আই ক্যাপের সহগ সমান। তো এক্স এর ভ্যালু কি হয়? 2 প্লাস 3t, এক্স ইকুয়ালস টু 2 প্লাস 3t। ওয়াই এর ভ্যালু কি হয়? -4 প্লাস t। জেড এর ভ্যালু কি হয়? 3 মাইনাস 5t। এবার এখান থেকে প্রত্যেকটা থেকে টি এর ভ্যালু বের করবা। টি এর ভ্যালু কত হয় বলো তো? x মাইনাস 2/3, এটার ভ্যালু কি? t। y প্লাস 4/1 ইকুয়ালস টু t। z মাইনাস 3 ডিভাইডেড বাই -5 ইকুয়ালস টু t। আসছে তিনটা জিনিস, তিনটার ভ্যালু এটি আসছে না? তার মানে এই তিনটা জিনিস সমান। এই তিনটা জিনিস সমান লিখলে যেই সমীকরণটা আসবে, x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 equals to y plus 4 divided by 1 equals to z minus 3 divided by -5। এটাই হচ্ছে আমাদের এই সরল রেখাটার কার্তেশীয় সমীকরণ। এটা যদি ত্রিমাত্রিক না হয়ে 3D না হয়ে 2D হইতো, তাহলে z অংশটা থাকতো না, এটা থাকতো না। তখন জাস্ট দুইটা পাশ থাকতো, তুমি আর গুণন করে আমরা ওই যে চ্যাপ্টার 3-তে সরল রেখা পড়ে আসছি ওইটার মতো সমীকরণ নিয়ে আসতে পারতাম, তাই না? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। বাট যেহেতু ত্রিমাত্রিক, এখানে তিনটা জিনিস থাকবে। বলো সবাই কি বুঝছো? কনসেপ্ট বুঝছো? অঙ্ক বুঝছো কিনা? কনসেপ্ট বুঝছো? অঙ্ক বুঝছো কিনা? ফার্স্টে কনসেপ্ট বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। কনসেপ্ট একবার বুঝলেই হবে, এরপর অঙ্ক তো সোজা। কনসেপ্ট হার্ড, বাট বুঝছো কিনা সেটা বলো। ডিরেক্ট সূত্র বসাইলে হবে না? হ্যাঁ, ডিরেক্ট সূত্র বসাইলে হবে, বাট এটা বেটার। তুমি ডিরেক্ট এই সূত্রটা মনে রাখবা, কঠিন। এটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এবার পরেরটায় যাচ্ছি। কোয়েশ্চেন তোলো। আচ্ছা, এটা একটু দেখাই। এটা তোলার আগে একটা কনসেপ্ট বুঝো। এইবার আমি বললাম একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু দেওয়া আছে, ওর সমীকরণ কি হবে?
ঠিক আছে? একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে বি বিন্দু। এইটার সমীকরণ তাহলে কি হবে? তো 3D তে সরল রেখার ভেক্টর ইকুয়েশন জানার জন্য কি কি লাগে বলো তো? উপরস্থ একটা বিন্দু প্লাস টি ইন্টু ওই সরল রেখা একটা ভেক্টরের সমান্তরাল ওই ভেক্টরটা। বুঝছো? আবার বলি এই সরল রেখাটার সমীকরণ কি হবে? এই সরল রেখাটা যায় এমন একটা বিন্দু, এই সরল রেখাটা যায় এমন একটা বিন্দুর স্থানাঙ্ক, এবং ওই সরল রেখাটা কোনো একটা ভেক্টরের সমান্তরাল, সেটা ইন্টু টি। এতটুকু বুঝতে পারলাম? আচ্ছা, আমি তোমাকে বলে দিলাম এই সরল রেখাটা এই দুইটা বিন্দুগামী, তাহলে এইটার সমীকরণ কি হবে? তাহলে বলো তো, এই দুইটা বিন্দু দিয়ে যদি যায়, আমরা বলতে পারি না এই সরল রেখাটা এ বিন্দুগামী এবং এ বি ভেক্টরের সমান্তরাল, হয় না? তাই তো? তো এটার সমীকরণ কি আসলো? এ বিন্দুগামী প্লাস টি ইন্টু এ বি ভেক্টরটা কেমনে জানি বাইর করে, বি ভেক্টরের বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা বাদ দিয়ে দেয়। এটা করতে পারো, বুঝলাম? এটা করতে পারো, বুঝলাম? কোন একটা সরল রেখার ভেক্টর সমীকরণ হবে ওই সরল রেখা কোন একটা বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুর স্থানাঙ্ক বা ওই বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টি ইন্টু ওই সরল রেখাটা একটা ভেক্টরের সমান্তরাল প্লাস টি ইন্টু ওই ভেক্টরটা। তো আমি বলে দিলাম এই সরল রেখাটা এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই সরল রেখাটা এ বিন্দু দিয়ে যাচ্ছে এবং এ বি ভেক্টরের সমান্তরাল, এটা লিখে ফেললাম। আবার আমি কিন্তু এটা ঘুরায় পেঁচে অনেকভাবে বলতে পারি। আমাদের এই ভেক্টরটা, এই সরল রেখাটা এ বিন্দু দিয়ে যাচ্ছে কিন্তু বি এ ভেক্টরের সমান্তরাল, এটা বলতে পারি না? আলবৎ বলতে পারি, তাই না? এটা কিন্তু বি এ ভেক্টরেরও সমান্তরাল, তাই না? তার মানে এটা সমীকরণ কিন্তু এরকম হতে পারে, এ প্লাস টি ইন্টু এ মাইনাস বি, হইতেই পারে, পারে না? আবার বলতে পারি এই সরল রেখাটা বি বিন্দু দিয়ে যায়, যায় না বি বিন্দু দিয়ে? অবশ্যই বি বিন্দু দিয়ে যায়, এবং সে এ বি এর সমান্তরাল, সমান্তরাল না? কোনো ভুল বলছে? আবার এটা বি বিন্দু দিয়ে যায় কিন্তু বি এর সমান্তরাল। সবগুলাই কিন্তু কারেক্ট আনসার, তুমি একটা করলেই হবে, সবগুলাই কারেক্ট আনসার, তুমি একটা করলেই হবে, তুমি একটা করলেই হবে। বলো বলো বলো, বুঝছ? এতদিন তো সহজ সহজ টপিক পড়ে আসছো, আগের পরের টপিক হুট করে কঠিনে ঢুকে একটু ঝামেলা হয়ে গেছে, তাই না? এটা করো, এটা করো। কি বলছে? এই দুইটা বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণ, এই দুইটা বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণ। তো এই বিন্দুটাকে তুমি এ বিন্দু ধরে নাও, এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? -3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 0k ক্যাপ। আর বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নাও 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে? তাহলে এই দুইটা বিন্দুগামী সরল রেখার ভেক্টর ইকুয়েশন কি হবে? এ বিন্দুগামী এবং এ বি ভেক্টরের সমান্তরাল, এ বিন্দুগামী এবং এ বি ভেক্টরের সমান্তরাল, তাই না? আমাকে বলো তো, তুমি চাইলে সুন্দর করে একটা চিত্র আঁকায় দিতে পারো পাশে, দরকার নাই যদিও, তুমি চাইলে সুন্দর একটা চিত্র আঁকায় দিতে পারো। এই হচ্ছে আমাদের সেই সরল রেখাটা যেটা এ বিন্দুগামী, খেয়াল করো, এ বিন্দুগামী আর বি বিন্দুগামী। তার মানে আমরা বলতে পারি না এটা এ বিন্দুগামী এবং এ বি ভেক্টরের সমান্তরাল, এ বিন্দুগামী এবং এ বি ভেক্টরের সমান্তরাল। তাহলে কি হয়? এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। কি থাকে? এ ভেক্টরটা হচ্ছে -3i ক্যাপ প্লাস 5j ক্যাপ, কে ক্যাপ তো এখানে নাই, প্লাস টি ইন্টু বি মাইনাস এ, 7 থেকে 3 বাদ দিলে -3 বাদ দিলে হয় 10i ক্যাপ, 2 থেকে 5 বাদ দিলে হয় -3j ক্যাপ, 2 থেকে 0 বাদ দিলে হয় +2k ক্যাপ। এটাই কি আমাদের এই সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন, এই সরল রেখাটার ভেক্টর ইকুয়েশন। সবাই বুঝতে পারলাম? বলো তো এখন এইটার
কার্তেশীয় সমীকরণ তোমরা কি পারবা? এই জিনিসটার কার্তেশীয় সমীকরণ তুমি কি পারবা? অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক কিন্তু সহজ। ওকে, পরেরটা। এই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল সরলরেখার কার্তেশীয়। এই যে অনেকক্ষণ পর তোমাদের পরিচিত একটা অঙ্ক আসছে, এটা কি 2D না? তাই না? এবং এইটার কার্তেশীয় সমীকরণটা তোমরা বের করে দেখবা, তোমাদের এতদিনের যে চেনা পরিচিত সরল রেখার চেনা জানা যে সরল রেখা সমীকরণ ছিল সেটা চলে আসবে, সেটা চলে আসবে। কিছু ভুল করছে? +2k, হ্যাঁ ঠিকই তো আছে, ভুল তো করিনি। বলো, এটা পারবা না? এটা বের করে দেখবা, আমি করে দিই। এটা এবং এটার সমান্তরাল, তাহলে আমি ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলতেছি। দেখো দেখো দেখো, -6i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস t ইন্টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এটা কিন্তু 2D সরল রেখা, তাই না? এটা কিন্তু 2D সরল রেখা, তার মানে কি থাকতেছে? -6 প্লাস 2t i ক্যাপ প্লাস 4 মাইনাস 3t j ক্যাপ। এটার ভ্যালু কি? x প্লাস iy, x i ক্যাপ প্লাস y j ক্যাপ। যেহেতু এটা 2D ভেক্টর, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো? আমাদের x এর ভ্যালু হয় -6 প্লাস 2t, y এর ভ্যালু হয় 4 মাইনাস 3t। তাহলে t এর ভ্যালু কত হয়? এখান থেকে t এর ভ্যালু কত হয়? y মাইনাস 4 ডিভাইডেড বাই -3। এই দুইটা সমান, এই দুইটা সমান, এটা লিখলেই কি আমাদের এই যে সরল রেখাটা, এই সরল রেখাটার কার্তেশীয় সমীকরণ চলে আসে। x প্লাস 6/2 ইকুয়ালস টু y মাইনাস 4 মাইনাস 3। এটা আর গুণন করে দেখো, আমাদের সেই চেনা পরিচিত ফর্মুলা, -3x মাইনাস 18 ইকুয়ালস টু 2y মাইনাস 4, তাই না? এক পাশে যদি নিয়ে আসি, thrice x প্লাস 2y প্লাস 14 ইকুয়ালস টু 0। দেখো আমাদের সেই চিরপরিচিত ফর্মুলা, তাই না? বলো বলো বলো, এই বুঝছো? এখন কি ধরা যাচ্ছে? এখন কি ধরা যাচ্ছে? আরে 6টা অঙ্ক করে ভাবছিলাম আজকে, কিন্তু তোমরা মাঝখানে বুঝতে অনেক অসুবিধা হয়ে ফেলছে। টপিকটা নতুন, হার্ড, তো একটু কঠিন হওয়ার কথা। -8 হবে কোথায়? -8 হবে বলো তো? ওহ রে, আজকে আমি অনেক সিলি মিস্টেক করতেছি, তাই না? এখানে -8 হবে, তাই না? তারপর যেটা হয় +10। অ্যান্সারটা লিখো তো। অ্যান্সারটা লিখো সবাই। হয়েছে না? ম্যাথ ইজি বাট ডেরিভেশন হার্ড। হ্যাঁ, কনসেপ্টটা একটু হার্ড, 3D-তে চিন্তা করা লাগে তো কনসেপ্টটা, মানে আমি আসলে ইনটিউটিভ, মানে তোমাদের ইনটিউশন দিতে গিয়ে বেশি কমপ্লেক্স হয়ে গেছে মনে হয়। বাট মেইন কনসেপ্ট এই যে এখানে, এটা বুঝতে পারলেই হয়েছে। এই পেজে যা যা বলছি, এই পেজে যা যা বলছি, এটাই এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। বোঝা তো গেল? বলো তো, বলো বলো বলো, বুঝতে পারলা? তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। একটু সাবধান, যারা বুঝো নাই বা কোনো টপিক বুঝতে একটু ঝামেলা হয়েছে, তোমরা যেটা করবা, এই ক্লাসটা একটু রিভিউ করে আসবা, আবার এই ক্লাসটা আরেকবার রিভিউ করে আসবা, স্পেশালি কনসেপ্টের পার্টটুকু তো ধরতে পারবা। এই কনসেপ্টটা ধরতে পারলে মানে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে অনেক। ফর্মুলা খুবই সহজ, ফর্মুলা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, কনসেপ্টটা একটু আবার দেখবা। তো নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে। আমাদের আর 2টা ক্লাস লাগবে, আমাদের আর 2টা ক্লাস লাগবে। তো আল্লাহ হাফেজ। আর হোমওয়ার্ক দিয়ে দিছি, হোমওয়ার্ক দিয়ে দিছি,
ক্লাস নোট যেই ফোল্ডারে আছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।